আসসালামু আলাইকুম। ৪৯তম বিসিএস বিষয়ভিত্তিক বোটানি সিলেবাসের ১১ নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মাহবুবুর রশিদ, 41st বিসিএস বোটানি ক্যাডার, জালকাঠি গভর্নমেন্ট উইমেন্স কলেজ। আপনারা অলরেডি আমার অনেকগুলো ক্লাস করছেন। তো এই ১১ নম্বর ক্লাসের বিষয়বস্তু হচ্ছে দুইটা, একটা হচ্ছে হর্টিকালচার আর একটা হচ্ছে কি ইথনোবোটানি। এই বিষয়টা কিন্তু একদমই সহজ বলতে পারি আমরা, তবে ক্লাসের মূল ফোকাস থাকবে কোন টপিকগুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা আপনারা নিজেরা পড়লেও পারবেন, কিন্তু আমার মূল ফোকাস থাকবে কোন টপিকগুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো আমাদের প্রথমে আছে হচ্ছে সার। সার কি বা সার কাকে বলে যদি বলা হয়, সার হচ্ছে উদ্ভিদের খাদ্য। আমরা এক কথায় বলতে পারি সার হচ্ছে কি উদ্ভিদের খাদ্য। সংজ্ঞা হিসেবে বলা যায় সার হলো উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহকারী পদার্থ। ঠিক আছে? তো সারের কিছু বৈশিষ্ট্য আছে, কমন বৈশিষ্ট্য। এক নম্বর হচ্ছে সার কি করবে? মাটির উর্বরতা বৃদ্ধি করবে। সার আমরা দিবই মাটি উর্বর হওয়ার জন্য। সার ফসলের কি করবে? উৎপাদন বৃদ্ধি করবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ফসলের উৎপাদন যাতে স্বাভাবিকের তুলনায় বেশি হয়ে থাকে। সার প্রাকৃতিকভাবে উৎপন্ন হতে পারে, এমনকি কৃত্রিমভাবে হতে পারে। দুই প্রকার, প্রধানত সারকে দুই ভাগে ভাগ করা হয়, প্রাকৃতিক আর একটা হচ্ছে কি কৃত্রিমভাবে। তো সার আমরা দিব কেন? উদ্ভিদকে সার কি সরবরাহ করবে? উদ্ভিদকে সার নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, সালফার সহ অন্যান্য প্রয়োজনীয় উপাদানই সরবরাহ করবে। এর মধ্যে প্রধানত হচ্ছে আমরা কি বলি NPK। সার দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তিনটা, মানে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এগুলা হচ্ছে উদ্ভিদকে সরবরাহ করবে, উদ্ভিদ যাতে ফলনটা একটু বেশি দেয়। তারপর আমরা পড়বো সারের প্রকারভেদ। সারের প্রকারভেদ। সারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? সারকে প্রধানত তিন ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে জৈব সার, আরেকটা হচ্ছে অজৈব সার। অজৈব সারের আরেকটা নাম হচ্ছে কি রাসায়নিক সার, কেমিক্যাল ফার্টিলাইজার। আর জীবাণু সার বা যাকে আমরা ইংরেজিতে বলি বায়ো ফার্টিলাইজার। এরকম ভাবে সারকে মোট তিন ভাগে ভাগ করা হয়। তো এখানে আমরা একটা ছবি দেখতেছি, এটা হচ্ছে জৈব সার। তা আমরা প্রথমেই কি নিয়ে পড়বো? জৈব সার নিয়ে পড়বো। জৈব সার নামটা দেওয়াই হয়েছে, জীব থেকে আসছে জৈব, মানে জীবজ পদার্থ বা জীবের বজ্র পদার্থ থেকে প্রাপ্ত প্রাকৃতিক সারকে বলবো আমরা কি জৈব সার বলবো। জীবজ পদার্থ, জীব থেকে আসছে কি জৈব। শুধু এই বোটানিতে না, যে কোনো জায়গায় জৈব দেখলে বুঝবেন এটা জীব রিলেটেড। তো এখানে আমরা কিছু জৈব সারের ছবি দেখতে পাচ্ছি, যার সাথে আপনারা মোটামুটি সবাই কম বেশ পরিচিত। তো জৈব সারের মধ্যে কারা কারা আছে? প্রথমত আছে হচ্ছে গোবর সার। হ্যাঁ, গোবর সার গোবর দিয়েই তৈরি হয়ে থাকে, বিশেষ করে গরু, মহিষ এগুলার বিষ্ঠা থেকে তৈরি হয়। এটা আমরা জমিতে দিব কেন? ওই যে ঘুরে ফিরে এনপিকে মানে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এই তিনটার জন্যই আমরা জমিতে গোবর সারটা প্রয়োগ করি। আর এই গোবর সারটাই হচ্ছে কি সবচেয়ে প্রচলিত এবং সস্তা সার। গ্রামে এটা কোনো ধরনের পরিশ্রম ছাড়া এমনিতেই পাওয়া যায় বলা যেতে পারে। দ্বিতীয়ত কম্পোস্ট সার। কোনগুলো? জৈব সার। এগুলো কিন্তু জৈব সারের উদাহরণ। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। কম্পোস্ট সার। তো কম্পোস্ট সার কিভাবে তৈরি হয়? নিশ্চয়ই পচনশীল উদ্ভিদ, প্রাণীর আবর্জনা, খড়কুটা, রান্নাঘরের বজ্র ইত্যাদি পচিয়েই হচ্ছে কি করা হয় কম্পোস্ট সার তৈরি করা হয়ে থাকে। আর এর মধ্যে কি থাকে? এতে নানা ধরনের পুষ্টি উপাদান থাকে। এই কম্পোস্ট সারের মধ্যে কিন্তু হরেক রকম পুষ্টি উপাদান থাকে। আমরা বাজার থেকে যে রাসায়নিক সার কিনি ওইটাতে কিন্তু হরেক রকম থাকে না, নির্দিষ্ট উপাদান থাকে, হয়তো নাইট্রোজেন, নয়তো ফসফরাস, নয়তো পটাশিয়াম। কিন্তু কম্পোস্ট সার বা বেশিরভাগ জৈব সারে হরেক রকম পুষ্টি উপাদান থাকে। এগুলো মাটির জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি করবে, পানি ধারণ ক্ষমতা বাড়াবে, পরিবেশ বান্ধব, সহজে প্রস্তুতযোগ্য। এগুলো মূলত একটু বর্ণনা টাইপের, মানে আপনাদের নেক্সট বিসিএস বা যে কোনো নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, প্রভাষক স্কুলের কাজে লাগবে। কিন্তু আমাদের 49 কেন্দ্রিক পড়াগুলো হচ্ছে এমসিকিউ টাইপ। তো এখানে আমাদের যেমন সবুজ সার, কি জানতে হবে এমসিকিউর জন্য? সবুজ সার উৎপাদনে কোন সারকে ব্যবহার করা, কোন গাছকে ব্যবহার করা হয়।
যেমন কিছু বিশেষ উদ্ভিদ আছে, দইঞ্চা, মাসকলাই, খেসারি, মুগ, মটর, বরবটি, সরিষা ইত্যাদি চাষ করে কি করা হয়, মাটির মধ্যে চাষাবাদ মানে আমরা যে ফসলটা উৎপাদন করতে চাচ্ছি ওই ফসল উৎপাদনের পূর্বে এটা হচ্ছে মাটির মধ্যে চেপে বা পুঁতে দেওয়া হয়। এসব উদ্ভিদে কি হয়, পৌঁছে সার তৈরি হয়ে যায়। জৈব সারের ছবি একটু পরে আমরা দেখবো আছে। তো এটা এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আছে, এই যে নাইট্রোজেন। জৈব সার কি করবে, আমাদের জমিতে নাইট্রোজেন সরবরাহ করার জন্যই মূলত আমরা জৈব সারটা সবুজ সারটা প্রয়োগ করব। সবুজ সারের মধ্যে কি পাওয়া যায়, সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে নাইট্রোজেন। এটা জৈব পদার্থের একটা ভালো উৎস, আমরা অলরেডি জানি, এটা জৈব সারেরই একটা উদাহরণ। তারপর হাড়ের গুঁড়া সার, বোন মিল, হাড়ের গুঁড়া সার, পশু পাখির হাড় গুঁড়া করেই এই সারটা তৈরি করা হয়। এতে কি হবে, এটাও এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যদিও এই টপিকটা আসলে বোঝানোর মতো বেশি কিছু নাই, বর্ণনামূলক অনেকটা। তা আমরা জানি মানুষ সহ যে কোনো প্রাণীর হাড় কি দিয়ে তৈরি হয়, ফসফরাস ক্যালসিয়াম দিয়েই তো, নাকি? এই কারণেই এই সারটা জমিতে প্রয়োগ করলে উদ্ভিদ কি পাবে, ফসফরাস পাবে, ক্যালসিয়াম পাবে। এখানে এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এটা জমিতে প্রয়োগ করলে কি পাবো আমরা, ফসফরাস ক্যালসিয়াম পাবো। শুধু পশু পাখির হাড় না, শুটকি মাছের গুঁড়াও কি হয়, সার হিসাবে ব্যবহৃত হতে পারে। তাইলে এই হচ্ছে আমাদের খৈল সার। এটার সাথে আপনারা মনে হয় সবাই পরিচিত কম বেশ, গ্রামে এটাকে এক এক অঞ্চলে এক এক নামেও ডাকা হয়ে থাকে। তো খৈল সার, অয়েল কেক, হ্যাঁ, এটা কিভাবে পাওয়া যায়, সরিষা, তিসি, নারিকেল ইত্যাদি যে তেল বীজ মানে এদের থেকে তেল বের করে নেওয়ার পর বাকি যে খৈল থাকে, এই খৈলটাকে আমরা বলবো হচ্ছে খৈল সার। এর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ থাকে, যেগুলোর মধ্যে সবগুলাই থাকে। এগুলা এমসিকিউর জন্য আর অত গুরুত্বপূর্ণ না। এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বিশেষ যেগুলো আছে, মানে এটা হচ্ছে এক্সেপশনাল যে বৈশিষ্ট্যগুলো আছে ওইগুলোই হচ্ছে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এরা মাটির অনুজীবের বৃদ্ধি ঘটায়, এটাও এখানে এমসিকিউর জন্য অত গুরুত্বপূর্ণ না, কারণ হচ্ছে জৈব সার মানেই হচ্ছে মাটির অনুজীবের বৃদ্ধি ঘটাবে, অনুজীবের কার্যকারিতা বাড়িয়ে তুলবে। কারণ জৈব সার প্রয়োগ করলে মাটিতে অনুজীবের পরিমাণটা বাড়বে। গাছের দ্রুত বৃদ্ধি এবং ফলনে সহায়ক, এই জৈব সার কিন্তু গাছের দ্রুত বৃদ্ধি এবং ফলনে সহায়ক, বা সবুজ সার বলি বা আমরা খৈল সার বলি, যাই বলি না কেন। তারপর হচ্ছে আমাদের হাঁস মুরগির বিষটা, যেটাকে আমরা কি বলি, পোল্ট্রি থেকে প্রাপ্ত যে বিষটা, এটা থেকেও কি করা হয়, সার তৈরি করা হয়। এখানেও নাইট্রোজেন, ফসফরাস, পটাশ এগুলা থাকে। এগুলা এখানে প্রিলির জন্য এক্সেপশনাল না। তারপরে শস্যাবশেষ সার, শস্য যোগ অবশেষ, মানে হচ্ছে আমরা যখন কোনো জমিতে শস্য কেটে নেই, কাটার পর শস্যের যে গোড়াটা থাকে, শস্যের অবশিষ্ট অংশ থাকে, সেটাই হচ্ছে শস্যাবশেষ। ঠিক আছে, শস্যাবশেষ। ফসল কাটার পর বাকি থাকা খড়, শিকড়, পাতা, কাণ্ড ইত্যাদি পৌঁছিয়ে তৈরি করা হয় হচ্ছে এই শস্যাবশেষ সার। তারপর হচ্ছে জৈব সারের সুবিধাগুলা। এই যে জৈব সার আমরা কেন ব্যবহার করবো, এগুলো কিন্তু সব জৈব সারের উদাহরণ গেছে। এখন আমরা পড়বো হচ্ছে জৈব সারের সুবিধা। তো মাটির এক নাম্বার হচ্ছে মাটির উর্বরতা দীর্ঘস্থায়ীভাবে বৃদ্ধি করবে, দীর্ঘস্থায়ীভাবে। জৈব সার আস্তে আস্তে কাজ করবে, তবে দীর্ঘস্থায়ীভাবে এটা কিন্তু মাটির জন্য উপকারী। মাটির গঠন ও আর্দ্রতা উন্নত করে, মাটিতে অণুজীবের বৃদ্ধি, জৈব সার মানেই হচ্ছে অণুজীবের বৃদ্ধি ঘটাবে, সক্রিয়তা বাড়াবে, তাই না? উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও গুণগত মান উন্নত করে, এটা কমন বৈশিষ্ট্য। পরিবেশ বান্ধব ও নিরাপদ, জৈব সার মানেই পরিবেশ বান্ধব, তবে অতিরিক্ত ব্যবহার করলেও এটা কি হবে না, মাটির কোনো ক্ষতি করবে না। কিন্তু রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহার করলেই মাটির জন্য এটা ক্ষতিকর হয়ে যাবে। টেকসই কৃষি নিশ্চিত করে, টেকসই কৃষি এটা আমরা সিম্পলি বুঝতে পারি, যেহেতু এটা পরিবেশের জন্য ক্ষতিকর না, সেহেতু এটা কি করে, টেকসই কৃষি উন্নত কৃষি নিশ্চিত করে। তো এখান থেকে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ কি, এই যে এটা এক নম্বর গুরুত্বপূর্ণ, দীর্ঘস্থায়ীভাবে মাটির কি করে উর্বরতা বৃদ্ধি করবে, এরপরে অণুজীবের কার্যকারিতা বাড়াবে, ঠিক আছে, এরপরে মাটির গঠনকে উন্নত করবে। এই তিনটাই হচ্ছে এমসিকিউর জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ বলা যায়। জৈব সারের অসুবিধাও আছে, হ্যাঁ, সব সারেরই সুবিধা অসুবিধা থাকে। এক নম্বর হচ্ছে এটা ধীরে ধীরে কাজ করে, ফলে তাৎক্ষণিকভাবে পুষ্টি সরবরাহ হয় না, ধীরে ধীরে কাজ করে। প্রক্রিয়াজাত করা বা সংগ্রহ করা ঝুঁকিপূর্ণ এবং সময় সাপেক্ষ। কিন্তু রাসায়নিক সার আমরা চাইলে এনে ব্যবহার করতে পারি, কিন্তু এটা হচ্ছে ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ।
বড় পরিমাণে পরিবহনের সমস্যা থাকে, মানে বেশি পরিমাণ হয়ে গেলে পরিবহনের সমস্যা হয়। কখনো কখনো উপাদানের মাত্রা অপ্রত্যাশিত বা অসম্পূর্ণ হয়। আমরা তো ম্যানুয়ালি আমরা চাইলেই আমরা কি করতে পারবো না, পরিমাণ মতো মিশ্রিত করে পরিমাণ মতো আমাদের যা প্রয়োজন সেই অনুযায়ী আমরা কি করতে পারবো না, তৈরি করতে পারবো না। এই কারণে অনেক সময় অপ্রত্যাশিত বা অসম্পূর্ণ থাকে। এছাড়া এটা মৌসুম ও প্রাকৃতিক উৎসের উপর নির্ভর করে, মানে পাওয়া যেতে পারে আবার অনেক সময় নাও পাওয়া যেতে পারে, তাই না? এ হচ্ছে আমাদের জৈব সার। জৈব সারের প্রকারভেদ পড়ছি আমরা, সুবিধা অসুবিধাগুলো জানছি। তারপর হচ্ছে আমাদের কি রাসায়নিক সার বা অজৈব সার। রাসায়নিক সারের অপর নাম হচ্ছে অজৈব সার, মানে জীব থেকে পাওয়া যায় না, এটা হচ্ছে কলকারখানায় তৈরি হবে। এই যে কারখানায় কৃত্রিমভাবে প্রস্তুতকৃত রাসায়নিক উপাদান সমৃদ্ধ। রাসায়নিক উপাদান মানে কারা? ওই যে আমরা এনপিকে, এই সারকে আমরা বলবো হচ্ছে অজৈব সার। এগুলো উদ্ভিদের জন্য দ্রুত, এটা হচ্ছে মেইন বৈশিষ্ট্য হচ্ছে এরা দ্রুত কি করবে, প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবে। তো অজৈব সারের প্রকারভেদ আমরা জানবো এখন। জৈব সারের তো সুনির্দিষ্ট প্রকারভেদ নাই, তবে অজৈব সারকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, এখানে এটা দুই ভাগে হবে, অজৈব সারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কিন্তু কোন কোন বইতে এটা তিন ভাগও দেওয়া থাকে, তবে ভাগ থেকে পরীক্ষা প্রশ্ন আসবে না, এটা শিওর এখানে বলা যায়। তিন ভাগ আর দুই ভাগের পার্থক্যটা হচ্ছে, এক নম্বরটা হচ্ছে মৌলিক বা সরল সার, আর দুই নম্বরটা হচ্ছে যৌগিক সার। কেউ কেউ আলাদা করে মিশ্র সারকে আলাদা দিয়েছে। সে যাই হোক, আমাদের মেইন পয়েন্ট কি এখানে? এখানে হচ্ছে মৌলিক সার এক নম্বরটা মৌলিক বা সরল সার। তা আমরা জানি মৌলিক মানে কি, এটার মধ্যে অন্য কিছু নাই। যেমন ফিজিক্সে মৌলিক পদার্থ পড়ানো হয়, বাংলায় মৌলিক শব্দ বলা হয় যে শব্দকে আর ভাঙা যায় না। তো এখানেও সেম ঘটনা, এখানে শুধুমাত্র এক প্রকার মৌলিক, মানে এটার মধ্যে অন্য কিছু নেই, শুধু এক প্রকার পুষ্টি উপাদান থাকে। এই কারণে এটাকে কি বলবো আমরা, মৌলিক সার বলবো। এখানে কিন্তু উদাহরণগুলো গুরুত্বপূর্ণ। ইউরিয়া শুধুমাত্র কি সরবরাহ করবে, শুধুমাত্র নাইট্রোজেন সরবরাহ করবে, একটা উপাদান সরবরাহ করবে। এই কারণে এটার নাম হচ্ছে মৌলিক সার বা সরল সার। দুই নম্বর হচ্ছে টিএসপি, মানে ট্রিপল সুপার ফসফেট, এটা শুধু ফসফরাস সরবরাহ করবে। তিন নম্বর হচ্ছে এমওপি, মিউরেট অফ পটাশ, এটা শুধু পটাশিয়াম সরবরাহ করবে। তার মানে এগুলা হচ্ছে মৌলিক সার। কেন? কারণ এরা হচ্ছে শুধুমাত্র একটা উপাদান দিবে জমিকে। এটার উদ্দেশ্যই হচ্ছে কি, নির্দিষ্ট একটা উপাদান সরবরাহ করা। কোনো উদ্ভিদের মধ্যে কোনো সারের ঘাটতি থাকলে ওই ঘাটতি পূরণের জন্যই হচ্ছে, একটা নির্দিষ্ট উপাদানের ঘাটতি পূরণের জন্যই হচ্ছে এই সার আমরা ব্যবহার করব, কি মৌলিক সার বা সরল সার। তাহলে বিপরীতে হচ্ছে আমাদের কি যৌগিক সার বা মিশ্র সার। এরা হচ্ছে যৌগিক বা মিশ্র, এখানে একটা থাকবে না। এটার উদ্দেশ্য কি, একসাথে একাধিক পুষ্টি উপাদান সরবরাহ করবে, একটা না একাধিক পুষ্টি উপাদান সরবরাহ করবে। এতে একাধিক পুষ্টি উপাদান থাকে, যেমন যেমন নাইট্রোজেন, ফসফরাস বা পটাশিয়াম। এরা আবার দুই প্রকার। একটা হচ্ছে সম্পূর্ণ সার, আমার আশা করি মনে না থাকার কিছু নেই। সম্পূর্ণ সার মানে কি, এটাতে তিনটা উপাদানই আছে। কারণ আমরা আগেই বলছি সার মানেই হচ্ছে এর তিনটা প্রধান উপাদান, এনপিকে। তো যে সারের মধ্যে তিনটে উপাদানই আছে সেটাই হচ্ছে এনপিকে। আর অসম্পূর্ণ কিছু থাকতে পারে, হয়তো শুধু এনপি আছে, নয়তো এনকে আছে, নয়তো পিকে আছে, মানে তিনটা নাই, সহজ কথা তিনটাই নাই। তো উদাহরণ হিসাবে আছে ডিএপি। ডিএপির পূর্ণরূপ কি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। তার মানে এটাতে কি আছে, অ্যামোনিয়াও আছে, ফসফেটও আছে, তাই না? এই যে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়া মানে কিন্তু এখানে নাইট্রোজেন, কারণ অ্যামোনিয়ার প্রধান উপাদান নাইট্রোজেন। আর ফসফেট দুইটাই আছে। এই কারণে এটা কি সার, যৌগিক সার বা মিশ্র সার। এবার আমরা প্রধান কিছু রাসায়নিক সার সম্পর্কে জানবো। এটা হচ্ছে এই এমসিকিউ এই পার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এখানে। হ্যাঁ, প্রধান রাসায়নিক সারগুলো সম্পর্কে জানবো। তো আমরা পড়ছি না এনপিকে। তো প্রথমে আমরা পড়বো নাইট্রোজেন গঠিত সারগুলা, তারপরে পড়বো আমরা কি ফসফরাস সার, তারপরে পড়বো হচ্ছে পটাশ সার সিরিয়ালে। আর বাকি আরো ম্যাগনেসিয়াম সার, অন্যান্য সার আছে, ওইগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। তা আমাদের প্রথম হচ্ছে আমাদের নাইট্রোজেন সার। মানে আমরা নাইট্রোজেনের অভাব পূরণের জন্য বা উদ্ভিদকে নাইট্রোজেন সরবরাহ করার জন্য কোন সারগুলো প্রয়োগ করব, সেগুলো হচ্ছে নাইট্রোজেন সার। তো এক নাম্বার হচ্ছে ইউরিয়া। এখান থেকে প্রশ্ন অনেকভাবে হতে পারে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট এই জায়গাটায় আমি বলতেছি এখনো, যে কোনটি নাইট্রোজেন গঠিত সার বা ইউরিয়া প্রয়োগে আমরা কোন উপাদান পাবো জমিতে। এগুলো হচ্ছে ঘুরে ফিরে প্রশ্নকে বিভিন্নভাবে করতে পারে, তবে প্রশ্ন এখান থেকেই হবে। তো নাইট্রোজেন সারের উদাহরণ হচ্ছে ইউরিয়া।
এটা এটা আমরা প্রয়োগ করব কেন? উদ্ভিদজাত জমিকে কি সরবরাহ করে? নাইট্রোজেন সরবরাহ করে। এই ইউরিয়াতে 46% নাইট্রোজেন আছে। ইউরিয়া ইউরিয়া সার আপনারা নিশ্চয়ই চিনেন, যেটা গ্রাম অঞ্চলে সাদা সার নামে পরিচিত। সাদা সার, এই যে ছবিতে দেখা যাচ্ছে ইউরিয়া সার। তো এই সারটার মধ্যে কি থাকে সবচেয়ে বেশি? নাইট্রোজেনটার পরিমাণটা হচ্ছে 46%। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ কত? 46%। এছাড়া ইউরিয়ার যে সংকেত আছে, সংকেতটাও কি করতে হবে? আমাদের জানতে হবে। সংকেতটাও গুরুত্বপূর্ণ মোটামুটি। এই ইউরিয়া 1 নাম্বার গেছে। 2 নাম্বার হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। এই অ্যামোনিয়াম সালফেটও কিন্তু কি কেন প্রয়োগ করবো আমরা জমিতে? এই হচ্ছে নাইট্রোজেনের জন্য। অ্যামোনিয়াম সালফেটও জমিতে আমরা অ্যামোনিয়াম সালফেট কেন প্রয়োগ করবো জমিতে? নাইট্রোজেন সরবরাহের জন্যই। তারপর আছে অ্যামোনিয়াম নাইট্রেট। হ্যাঁ, অ্যামোনিয়াম নাইট্রেট। এগুলোর মধ্যেও কিন্তু মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের জমিকে কি সরবরাহ করা? নাইট্রোজেন সরবরাহ করা। উপকারিতা কি? নাইট্রোজেন সারের উপকারিতাগুলো হচ্ছে গাছের পাতা, কাণ্ড, শাকসবজি বৃদ্ধিতে সাহায্য করে। তবে এগুলো অত গুরুত্বপূর্ণ না। মেইন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা অলরেডি আলোচনা করছি। 2 নম্বর হচ্ছে ফসফরাস সার, যেটাকে আমরা গ্রাম অঞ্চলে এইরকম, এই সারটা এরকম কালো সার বলা হয়, বা এক এক অঞ্চলে এক এক নামে ডাকতে পারে। তবে সারটা দেখলে আমরা বুঝতে পারি এই সারটাই হচ্ছে কি ফসফরাস সার। তো ফসফরাস সারের উদাহরণ আমরা লাস্ট অক্ষর দেখলেই, লাস্ট বর্ণ দেখলেই বুঝতে পারবো। 1 নম্বর হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। তবে এটা কম ব্যবহার করা হয় জমিতে। সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কি? টিএসপি মানে হচ্ছে ট্রিপল সুপার ফসফেট। এই এই সারের মধ্যে 45% হচ্ছে ফসফেট থাকে, 45% ফসফরাস থাকে। কারণ আমরা এই সারটা জমিতে প্রয়োগ করবো, আমাদের টার্গেটে হচ্ছে কি ফসফরাস সরবরাহ করা। তো এই ট্রিপল সুপার ফসফেট এটা প্রয়োগ করলে কত পার্সেন্ট ফসফরাস পাবে উদ্ভিদ? 45%, মানে এই সারের মধ্যে আছে। তারপর ডিএপি, এখানেও কি আছে? অবশ্যই ডাই অ্যামোনিয়াম ফসফেট। আমাদের মূল টার্গেট কিন্তু ফসফেট দেওয়া জমিকে, তাহলে ডিএপিও কিন্তু পূর্ণরূপ জানতে হবে আমাদের। তাহলে আমরা বুঝতে পারবো এটা উদ্ভিদকে কি সরবরাহ করবে? ডাই অ্যামোনিয়াম ফসফেট সরবরাহ করবে। উপকারিতা কি? শিকড়, ফুল ও ফল গঠনে সহায়তা করে ফসফরাস সার। তারপরে আছে পটাশ সার। পটাশ সারকে গ্রাম অঞ্চলে লাল সার বলা হয়। হ্যাঁ, লাল সার, এই যে লাল সার বলা হয়। তো পটাশ সারের মধ্যে 1 নম্বর আছে এমওপি। এটাই মোস্ট ইম্পর্টেন্ট। এমওপি পূর্ণরূপ হচ্ছে মিউরেট অফ পটাশ, হ্যাঁ, বা পটাশিয়াম ক্লোরাইড। এখানে 60% পটাশ থাকে। তারপর সালফেট অফ পটাশ, মিউরেট অফ পটাশ, সালফেট অফ পটাশ, বা যাকে পটাশিয়াম সালফেট বলা হয়। উপকারিতা কি? এটা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। হ্যাঁ, এটা আগের দুইটাই কিন্তু রোগ প্রতিরোধের কথা ছিল না। একটাতে ছিল হচ্ছে গাছের পাতা কাণ্ড বৃদ্ধি করে, আর পরেরটা ছিল শিকড় ফুল গঠন করে, আর এটা হচ্ছে কি উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এবার আমরা জানবো কিছু ম্যাগনেসিয়াম সার সম্পর্কে। ম্যাগনেসিয়াম কিছু সারও হয়, উদাহরণগুলো মনে রাখা যেতে পারে কাইসেরাইট, ম্যাগনেসিয়াম লাইমস্টোন, ক্যালসাইট। এগুলো হচ্ছে কি ম্যাগনেসিয়াম সারের উদাহরণ। এছাড়া অন্যান্য সার, ক্যালসিয়ামের জন্য চুনা পাথর ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, ক্যালসিয়ামের জন্য কি ব্যবহার করা যেতে পারে? চুনা পাথর ব্যবহার করা যেতে পারে। এছাড়া জিঙ্কের জন্য কি ব্যবহার করা যেতে পারে? জিঙ্কের জন্য ব্যবহার করা যেতে পারে জিঙ্ক অক্সাইড। জিঙ্কের জন্য জিঙ্ক অক্সাইড, যেহেতু এটাতে জিঙ্ক আছে। এবার রাসায়নিক সারের কিছু সুবিধাগুলো আমরা জানি। এটা হচ্ছে জৈব সারের জাস্ট উল্টা। এটা দ্রুত কাজ করবে এবং তাৎক্ষণিক পুষ্টি সরবরাহ করবে। নির্দিষ্ট পুষ্টি উপাদান, মানে আমাদের কি দরকার? এনপিকে সহজেই প্রদান করবে। স্বল্প জমিতে অধিক ফসল উৎপাদনে সহায়তা করবে। সহজে সংরক্ষণ ও পরিবহনযোগ্য। আর এটা আধুনিক কৃষিতে আমরা কি ব্যবহার করি? রাসায়নিক সারটাই বেশি ব্যবহার করি। এই যে শ্রীলঙ্কায় কয়েক বছর আগে দেউলিয়া হয়ে গেছে, তার একটা কারণ ছিল হচ্ছে ওই দেশে রাসায়নিক সার সরকার নিষিদ্ধ ঘোষণা করছে। কিন্তু আসলে হঠাৎ করে কিন্তু নিষিদ্ধ করলে ফসলের উৎপাদন 1/4 অংশ হয়ে গেছে, মানে ডাউন হয়ে গেছে, 4 ভাগের 1 ভাগে নেমে আসছে। রাসায়নিক সারের অসুবিধাও আছে। এরা মাটির অণুজীব ধ্বংস করতে পারে, যেহেতু এটা কেমিক্যাল। এরা পানি এবং পরিবেশে কি করে? দূষণ সৃষ্টি করবে। মাটির অম্লত্ব বা খারত্ব বাড়াতে পারে। অ্যাসিডিক হতে পারে বা ক্ষারীয় হতে পারে। এরা ব্যয়বহুল, তাই না? এটা কিনে আনতে হয়, কিন্তু জৈব সার তো বাসায় তৈরি করা যায় এবং পরিবেশের উপর কি করতে পারে? নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এবার আমরা লাস্ট সারের নাম ছিল জীবাণু সার, বায়ো ফার্টিলাইজার। এরা কিন্তু উপকারী অণুজীব, হ্যাঁ, দিয়ে তৈরি হয়, যেমন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস,
বা সায়ানোব্যাকটেরিয়া, যেটাকে আমরা ব্লু গ্রিন অ্যালজাই বলি, ব্লু গ্রিন অ্যালজাই দ্বারা সমৃদ্ধ সার, যা উদ্ভিদের জন্য প্রাকৃতিকভাবে পুষ্টি সরবরাহ করে। এখানে আমরা কি দেখতেছি? অণুজীব সারের দুইটা ছবি দেখতেছি। এই অণুজীব সার বা জীবাণু সারের প্রকারভেদ এগুলাও খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর রাইজোবিয়াম, আমরা অন্যান্য অধ্যায়ে পড়ছি নিশ্চয়ই। রাইজোবিয়াম কোথায় প্রয়োগ করা হয়? ডাল জাতীয় ফসল, লিগিউমিনাস জাতীয় ফসলের নোডিউলের মধ্যে প্রয়োগ করা হয়। অ্যাজোটোব্যাক্টর, এটা কিন্তু অশস্য ফসল। অশস্য ফসল মানে কি? যেগুলো শস্য দেয় না আমাদের, এগুলো বড় উদ্ভিদ। এবার নীলাভ সবুজ শৈবাল, যেটাকে সায়ানোব্যাকটেরিয়া বলা হয় বা ব্লু গ্রিন অ্যালজাই বলা হয়। তো এটার একটা উদাহরণ হচ্ছে অ্যাজোলা। মূলত অ্যাজোলাটাই বেশি ব্যবহার হয়। এগুলো ব্যবহার হয় কি জন্য? ধান ক্ষেতের জন্যই। মাইকোরাইজাল পাঙ্গাস, এগুলো আমরা পাঙ্গাস অধ্যায়ে পড়ছি, তাই না? মাইকোরাইজাল পাঙ্গাস, মাইকোরাইজাল পাঙ্গাস থাকে কোথায়? উদ্ভিদের শিকড়ে। এরা কি করে? শিকড়ের বৃদ্ধি এবং পুষ্টি শোষণে সাহায্য করে। এখন মাইক্রোরাইজাল পাঙ্গাসের উপকারিতাগুলো আমরা দেখি। দুঃখিত, পুরা জীবাণু সারের উপকারিতা। এরা মাটিতে অণুজীবের কার্যকারিতার সংখ্যা বৃদ্ধি করে, হুবহু জৈব সারের মতো। ঠিক আছে? পরিবেশ বান্ধব, যেহেতু এটাতে কোনো কেমিক্যাল নাই, স্বাস্থ্যকর। এরা রাসায়নিক সারের ব্যবহার কমায়। এটা প্রয়োগ করলে আমরা কি করতে পারবো? রাসায়নিক সার আর কম দিলেও চলবে। এছাড়া টেকসই কৃষি, আমাদের টেকসই কৃষির জন্য গুরুত্বপূর্ণ। টোটাল কথা হচ্ছে জৈব সারের সাথে এই জীবাণু সারের অনেকটাই মিল আছে। পার্থক্যটা হচ্ছে শুধু কোন জায়গায়? রাসায়নিক সারের মধ্যে। তবে জীবাণু সারের কিছু অসুবিধাও আছে। এর কার্যকারিতা নির্ভর করে কার উপর? পরিবেশ এবং মাটির অবস্থার উপর। সংরক্ষণ ও ব্যবহার সতর্কতার সাথে করতে হয়। তাৎক্ষণিক ফলন বাড়াতে সক্ষম নয়, মানে জৈব সারের মতোই, সহজ কথা। এবার আমরা টপিক ভিত্তিক কিছু এমসিকিউ দেখি। জৈব সার কোনটির উদাহরণ? জৈব সার কোনটি? জৈব সার এখানে কোনটি বলেন তো? গোবর সারটাই জৈব সার। ইউরিয়া কিন্তু জৈব সার না। ইউরিয়া ছিল কি? রাসায়নিক সার, এবং এটা হচ্ছে নাইট্রোজেনের একটা উৎস, যদি ক্লাস মনোযোগ দিয়ে থাকেন। এরপর এমওপি মানে মিউরেট অফ পটাশ, এটা কার উৎস? পটাশের উৎস। টিএসপি ট্রিপল সুপার ফসফেট, এটাও কার উৎস? পটাশের উৎস। 2 নম্বরে আছে কোন সারটি একাধিক পুষ্টি উপাদান সরবরাহ করে? একাধিক, তার নিশ্চয়ই কি মিশ্র বা যৌগিক সার, যেমন ডাইঅ্যামোনিয়াম ফসফেট। আর মৌলিক সার কারা? যারা একটা মাত্র পুষ্টি উপাদান দেয়, যেমন কি ছিল? ইউরিয়া ছিল, টিএসপি ছিল। আচ্ছা, ব্যাখ্যা আমি বলতেছি, আর এখানে পড়া না বললেও চলবে। কোন সারটি শুধুমাত্র নাইট্রোজেন সরবরাহ করে? ইউরিয়া। ইউরিয়া একটি মৌলিক সার, শুধুমাত্র নাইট্রোজেন দিয়ে থাকে। জীবাণু সার উদ্ভিদের জন্য কোন উপায়ে পুষ্টি দেয়? নিশ্চয়ই কি করে? উপকারী অণুজীবের মাধ্যমেই। জীবাণু সার দেয় আমরা উপকারী অণুজীবের জন্য। নিম্নের কোনটি জৈব সার নয়? ইউরিয়া। কারণ গোবর সার জৈব সার, কম্পোস্ট জৈব সার, সবুজ সারও জৈব সার, কিন্তু ইউরিয়া হচ্ছে রাসায়নিকভাবে কলকারখানায় তৈরি করা হয়। তারপর আছে ডিএপি। ডিএপি মানে কি? ডাইঅ্যামোনিয়াম ফসফেট, মাত্রই বললাম এটা একটা কি সার? যৌগিক সার। নিম্নের কোনটি জৈব সারের উদাহরণ নয়? এমওপি। এমওপি মানে কি? মিউরেট অফ পটাশ, এটা পটাশিয়ামের উদাহরণ। পটাশিয়ামের উৎস মানে কেমিক্যাল, রাসায়নিক সারের একটা উদাহরণ। কোন সারটি দ্রুত কাজ করে এবং তাৎক্ষণিক ফলন বৃদ্ধিতে সাহায্য করে? অবশ্যই রাসায়নিক সার, কারণ জৈব সার আর সবুজ সার একই কথা। সবুজ সার জৈব সারের একটা উদাহরণ মাত্র। এছাড়া জীবাণু সার আর জৈব সারের বেশিরভাগ বৈশিষ্ট্যই কি? মিল আছে। তাহলে আমরা নিশ্চয়ই জানি এটা রাসায়নিক সার বা অজৈব সার হবে। পুরা ক্লাস দেখলে আশা করি বেসিক, এখানে আর কোনো ধরনের দুর্বলতা থাকবে না। তো মাইকোরাইজাল পাঙ্গাস, এটা একটু আগেই মাত্র আমরা পড়ছি। এটা কোন ধরনের সার? এটা জীবাণু সার, মাত্রই পড়লাম আমরা। ইউরিয়া সারে কত শতাংশ নাইট্রোজেন থাকে? 46%, তাও আমরা আলোচনা করছি। পরে আছে সার প্রয়োগের মাত্রা। সার প্রয়োগ কিছু নিয়ামকের উপর নির্ভরশীল, মানে কিছু জিনিসের উপর নির্ভরশীল। 1 নম্বর ফসলের ধরন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক এক ফসলের জন্য এক এক রকম সার দিতে হয়। মাটির উর্বরতা ও ধরনের উপর নির্ভর করে। মাটি উর্বর বেশি হলে সার কম লাগবে, কম উর্বর হলে বেশি লাগবে। সারের ধরন, হ্যাঁ, জৈব সার হলে কি দিতে হবে? বেশি দিতে হবে। রাসায়নিক সার হলে কম দিতে হবে। ফসলের বৃদ্ধির ধাপ, ফসলের শুরুতে একরকম সার দিতে হয়, আবার পরবর্তী অংশে একরকম সার দিতে হয়। মৌসুম ও জলবায়ুর শর্ত, এটাও একটা নিয়ামক। ভৌগোলিক অবস্থান, নিয়ামক মানে প্রভাবক, যেটাকে আমরা বলি। ভৌগোলিক অবস্থানের কারণে কি হয়? সারের মাত্রা চেঞ্জ হতে পারে। ফসলের পূর্ববর্তী সার প্রয়োগ, এগুলো হচ্ছে নিয়ামক। তা আমরা প্রশ্ন দেখলেই বুঝতে পারবো এখানে থেকে কি ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে। সার প্রয়োগের মাত্রা কোনটির উপর নির্ভরশীল? মাটির উর্বরতার উপর। হ্যাঁ, মাটির উর্বরতা বেশি হলে কি লাগবে? সার কম লাগবে। অনুর্বর হলে সার হচ্ছে বেশি লাগবে। কোন ফ্যাক্টর সার প্রয়োগের মাত্রা নির্ধারণে সহায়ক নয়? এখানে শিকড়ের দৈর্ঘ্য।
আমরা তো শিকড় দেখি না, তাই না? উদ্ভিদের শিকড় আমরা দেখি বাইরে থেকে বাহ্যিকভাবে। আসলে এগুলাই হচ্ছে সার প্রয়োগের মাত্রা নির্ভর করে, ফসলের ধরন, এরপর হচ্ছে সারের ধরন, জলবায়ু, এগুলো হচ্ছে সার প্রয়োগের নিয়ামক। জৈব সার প্রয়োগের সময় সাধারণত কি বিবেচনা করা হয় বলেন তো? এরা ধীরে পুষ্টি সরবরাহ করে, তাই না? জৈব সারটা ধীরে পুষ্টি সরবরাহ করে, মাত্রই আমরা পড়ে আসলাম। রাসায়নিক সার প্রয়োগের সুবিধা কি? এরা তাৎক্ষণিক পুষ্টি সরবরাহ করে, জাস্ট এটার বিপরীত। সার প্রয়োগের সময় কোন ফ্যাক্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ? ফসলের বৃদ্ধির ধাপ, মানে এক এক ফসলের মধ্যে ফসলটা কতটুকু বড় হয়েছে তার উপর নির্ভর করে সার প্রয়োগের মাত্রাও কি হবে? পরিবর্তন হবে। সার প্রয়োগের সঠিক মাত্রা নির্ধারণে গুরুত্বপূর্ণ হচ্ছে ফসলের প্রজাতি। তো এখানে সার প্রয়োগের কিছু পদ্ধতি আছে, এটা ছিটানো পদ্ধতি। গ্রাম অঞ্চলে সবাই কিন্তু আমরা এই পদ্ধতিতে সার দিয়ে থাকি। তো ছিটানো পদ্ধতি, সারকে কি করতে হয়? সরাসরি মাটির উপর সমানভাবে ছিটিয়ে দেওয়া হয়, এটাই সবচেয়ে প্রচলিত ও সহজ পদ্ধতি। শুকনো অবস্থায় সরাসরি জমিতে ছিটানো হয়, আর ছিটানোর পরে হালকা নেড়ে বা জল দেওয়ার মাধ্যমে মাটির সাথে কি দেওয়া হয়? মিশিয়ে দেওয়া হয়। সুবিধা হচ্ছে সহজ ও কম খরচে করা যায়, আর সব ক্ষেত্রে কি করা হয়? বড় ক্ষেত্রেও দ্রুত ও প্রয়োগ করা সম্ভব। এছাড়া যে কোনো ধরনের সার প্রয়োগে ব্যবহারযোগ্য। এবার তরল সার পদ্ধতি আছে না? সারকে কি করা হয়? পানি বা অন্য দ্রবণে দ্রবীভূত করা হয় আগে, তাহলে এটা তরল হয়ে যায়, তারপর সরাসরি মাটির শিকড় বা ফসলের পাতার মধ্যে প্রয়োগ করা হয়। আধুনিক কৃষিতে এটি দ্রুত এবং কার্যকর পদ্ধতি হিসেবেই ব্যবহৃত। সারকে পানিতে গুলিয়ে, সহজ কথা হচ্ছে পানিতে গুলিয়ে দেওয়া হয়, সরাসরি শিকড়ের কাছে বা পাতার মধ্যে স্প্রে করা যেতে পারে। প্রকারভেদ, পাতায় প্রয়োগ, পাতায় প্রয়োগ পাতার মধ্যে দেওয়া যায় অথবা কিসের মধ্যে দেওয়া যায়? সেচের মাধ্যমে দেওয়া যায়, যেটাকে আমরা পাট ইরিগেশন বলি। দুইভাবে দেওয়া যেতে পারে। সুবিধা কি বলেন তো? দ্রুত ফলন বৃদ্ধি করে, সারের অপচয় কম হয়, ক্ষণস্থায়ী পুষ্টির ঘাটতি পূরণে কার্যকর একটা উপায় হচ্ছে কি এই তরল সার প্রয়োগের পদ্ধতিটা। অসুবিধাও আছে, কি কি আছে? সরাসরি পাতা স্প্রে করলে পাতার ক্ষতি হতে পারে, ঘনত্ব এবং সময় সঠিক না হলে কি কার্যকারিতা কম হবে। এছাড়া সরঞ্জাম এবং প্রযুক্তির প্রয়োজন হয়। উদাহরণ হচ্ছে এগুলাকে কি করা যায়? এই ইউরিয়া, পটাশিয়াম, ফসফরাস সমৃদ্ধ তরল সার, মানে ওই ঘুরে ফিরে এনপিকে, এগুলাকে কি করতে পারবো আমরা? তরল সার হিসেবেও ব্যবহার করতে পারবো। তবে এগুলো এমসিকিউর জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়। স্থানীয় আমি কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ধরিয়ে দিচ্ছি। স্থানীয় সার প্রয়োগের পদ্ধতি, হ্যাঁ, বীজের পাশে প্রয়োগ করা যেতে পারে, গর্তে প্রয়োগ করা যেতে পারে, শিকড়ের চারপাশেও কি করা যাবে? সার প্রয়োগ করা যাবে। স্লট বা চ্যানেল পদ্ধতিতে করা যাবে, লিকুইড বা দ্রবীভূত করে স্থানীয়ভাবে নির্দিষ্ট একটা জায়গায়। তো প্রশ্ন কিভাবে আসবে আমরা দেখি। সার প্রয়োগের মূল উদ্দেশ্য হচ্ছে উদ্ভিদের জন্য পুষ্টি সরবরাহ করা। তারপর হচ্ছে নিচের কোনটি সার প্রয়োগের প্রধান পদ্ধতি? এটা আমরা অলরেডি জানি, সবাই এটাই ব্যবহার করি আমরা, ব্রডকাস্টিং বা ছিটানো পদ্ধতি। তা আরো কিছু পদ্ধতি আছে। ব্যাসাল প্রয়োগ, হ্যাঁ, ব্যাসাল প্রয়োগ মানেই হচ্ছে কি সারকে বীজের পাশে বা নিচে প্রয়োগ করা, ব্যাসাল, বেস, গোড়া। সাইড ড্রেসিং করা হয় কেন, কখন জানেন? যখন ফসলের মধ্যবর্তী বৃদ্ধির সময়, ফসল মোটামুটি বৃদ্ধি চলাকালীন মাটির পাশে প্রয়োগ করা হয়, সাইডে। পাতায় সরাসরি সার প্রয়োগের সুবিধা কি বলেন তো? এটা দ্রুত পুষ্টি সরবরাহ করে, পাতায় দিলে উদ্ভিদ সরাসরি দ্রুত এটা নিতে পারে। স্থানীয় প্রয়োগ মানে কি? স্থানীয় প্রয়োগ মানে নির্দিষ্ট স্থানে প্রয়োগ, হ্যাঁ, নির্দিষ্ট সারকে শিকড়ের কাছাকাছি বা নির্দিষ্ট স্থানে প্রয়োগটাকে স্থানীয় প্রয়োগ বলে। নিম্নের কোনটি ছিটানো পদ্ধতির অসুবিধা? ছিটানো পদ্ধতি যদি বেশি বৃষ্টি হয় তাহলে কিন্তু সার কি হয়? বৃষ্টিতে সার ধুয়ে যেতে পারে, তাই না? তরল সার প্রয়োগের সুবিধা হচ্ছে সরাসরি পাতায় বা শিকড়ে প্রয়োগ করা যায়। কোন ফ্যাক্টর সার প্রয়োগের মাত্রা নির্ধারণ করে? ফসলের ধাপ, এটা কিন্তু আমরা অলরেডি একটু আগে বলে আসছি। ফসলের ধাপ বা ফসলের বৃদ্ধির সময়, কথা ঘুরে ফিরে একই জিনিস। অতিরিক্ত সার প্রয়োগের ক্ষতি, মাটির উর্বরতা হ্রাস করে ফেলবে। বিশেষ করে রাসায়নিক সার কি করে? মাটির উর্বরতা হ্রাস করে ফেলে। সার উৎপাদন পদ্ধতি, প্রথমত আছে সবুজ সার উৎপাদন পদ্ধতি। হ্যাঁ, এটা সরাসরি সবুজ সার চাষ করা যেতে পারে, সরাসরি সবুজ সার চাষ, এগুলো হচ্ছে সবুজ সার। হ্যাঁ, দোনচা জাতীয়, বাকি কি আছে এখানে লেখা আছে, মোটর রাই, আমরা অলরেডি পড়ছি এটা। ফসলের বজ্র ব্যবহার করা যেতে পারে। ফসলের বজ্র মানে কি? ফসল কাটার পর যে অংশগুলো রয়ে যায় ওই অংশকে মাটির সাথে মিশিয়েও কি করা যাবে? সবুজ সার তৈরি করা যাবে। সবুজ সারের উপকারিতা অলরেডি আমরা আলোচনা করছি, তবে মেইন হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ। এটা কি করবে? মাটিকে নাইট্রোজেন সরবরাহ করবে। অপকারিতার মধ্যে কি আছে? সময় সাপেক্ষ, এরা সময় পরিচর্যা বেশি লাগে। এবার পড়বো আমরা কম্পোস্ট সার। হ্যাঁ, কম্পোস্ট সার, এখানে কি লেখা হয়নি? আচ্ছা, কম্পোস্ট সার তৈরি পদ্ধতি, এটা দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে গর্ত পদ্ধতি
আরেকটা হচ্ছে এখানে একটা স্লাইড সম্ভবত মিসিং আছে। একটা হচ্ছে গর্ত পদ্ধতি, আর একটা হচ্ছে মাচা পদ্ধতি। হ্যাঁ, এটা কিন্তু মাচা পদ্ধতি মানে হচ্ছে মাটির উপরে, মাটির উপরে হচ্ছে এভাবে জড়ো করে কি করা হয়, সার, কম্পোস্ট সার তৈরি করা যায়। আর একটা হচ্ছে গর্ত করে, এটা মাটির উপরে, আর একটা জাস্ট গর্ত করে। গ্রাম অঞ্চলে কিন্তু গর্ত করেই করা হয়ে থাকে সাধারণত। গর্ত পদ্ধতি মাটিতে খুঁড়ে, এরপর এটার মধ্যে কি কি করা হয়, বিভিন্ন ধরনের খড়কুটা, ফসলের আবর্জনা, এইগুলো হচ্ছে এক জায়গায় রাখা হয়। তখন কি হয়ে যায়, কম্পোস্ট সার হয়ে যায়। এগুলো মূলত রিটেন পরীক্ষার জন্য, ফিল্ডের জন্য অত গুরুত্বপূর্ণ না। সুবিধা হচ্ছে কি, ওই জৈব সারের সুবিধা অসুবিধাগুলাই এখানে হুবহু যা আছে তাই, সেম জিনিস। অনুজীব সার উৎপাদন পদ্ধতি, যে অনুজীব সার, প্রথমে হচ্ছে অনুজীবটাকে বাছাই করতে হবে আমরা কোনটা দিব, তারপর অনুজীবের সংখ্যা বাড়াতে হবে, সংখ্যা অনুজীবের বৃদ্ধি ঘটাতে হবে, তারপর হচ্ছে এটাকে প্যাকেজিং করে সংরক্ষণ এবং তাপমাত্রা, নির্দিষ্ট তাপমাত্রা রাখতে হবে। আমাদের দোকানেও কিন্তু অনুজীব সার পাওয়া যায়। এবার আমরা এমসিকিউ গুলো দেখি। সবুজ সার কি উপাদান একটু আগে পড়ছে, নাইট্রোজেন। কম্পোস্ট সার তৈরি করা, এই যে গাদা পদ্ধতি একটা, আর একটা গর্ত পদ্ধতি। গাদা পদ্ধতি হচ্ছে উপরে, আর গর্ত পদ্ধতি হচ্ছে গর্তে। অনুজীব সারের উদাহরণ রাইজোবিয়াম। মনে আছে কিনা রাইজোবিয়াম কেন প্রয়োগ করা হয়? শিম জাতীয় উদ্ভিদের নোডিউলে, যারা এরা কি করতে পারে, নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে। সবুজ সার প্রয়োগের সুবিধা হচ্ছে কি করে, মাটির উর্বরতা বৃদ্ধি করে, তাই না? অনুজীব সার প্রয়োগের মূল উদ্দেশ্য কি? ওই যে ঘুরে ফিরে নাইট্রোজেনের কথায় আসবে, নাইট্রোজেন এবং অন্যান্য পুষ্টি সরবরাহ করা। এই হচ্ছে আমাদের সারের যাবতীয় আলোচনা। সার, ফার্টিলাইজার। ফার্টিলাইজার তাহলে কয় প্রকার ছিল? 3 প্রকার ছিল। একটা ছিল হচ্ছে জৈব সার, কেমিক্যাল বা অজৈব সার, আর একটা ছিল হচ্ছে বায়ো ফার্টিলাইজার, বা যেটাকে আমরা কি বলি, অণুজীব বলে থাকি। আমাদের দ্বিতীয় পার্ট হচ্ছে কি, হর্টিকালচারে গ্রোথ রেগুলেটিং কেমিক্যালের প্রয়োগ। হর্টিকালচার অর্থ বাংলা হচ্ছে কি, উদ্যান তত্ত্ব। উদ্যান তত্ত্বে কার প্রয়োগ? গ্রোথ, গ্রোথ অর্থ কি, বৃদ্ধি। রেগুলেটিং মানে বৃদ্ধি নিয়ন্ত্রক, কেমিক্যালের প্রয়োগ। এই যে গাছ, যেটাকে একদম সহজ কথা, যেটাকে ফাইটো হরমোন বলা হয়। ফাইটো অর্থ হচ্ছে উদ্ভিদ, আর হরমোন অর্থ হচ্ছে হরমোনি, বাংলায়ও হরমোন শব্দ ব্যবহার করা হয়। হ্যাঁ, তবে হরমোনের সাথে এনজাইমকে ফেঁচানো যাবে না। এনজাইম আর হরমোন যদিও কাছাকাছি, একটা হচ্ছে এন্ডোক্রাইন, আর একটা মানে একটা বহিঃক্ষরা গ্রন্থি থেকে, আর একটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপাদন হয়, যদিও দুইটাই প্রোটিন দিয়ে তৈরি মানুষের ক্ষেত্রে। আচ্ছা, আর উদ্ভিদের ক্ষেত্রে ফাইটো হরমোন মানে বা উদ্ভিদ হরমোন জাস্ট 3-4টা আছে আর কি। তো হর্টিকালচারে গ্রোথ রেগুলেটিং কেমিক্যাল মানে হচ্ছে এরা কি করবে, উদ্ভিদের বৃদ্ধি, ফুল, ফল, বীজ এবং গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এর মধ্যে 3টা মোস্ট ইম্পর্টেন্ট, এমনকি এগুলা থেকে প্রশ্ন মানে এখান থেকে তো হবেই প্রশ্ন, কোনো টপিক থেকে কিন্তু বাদ দেবে না পিএসসি, যেহেতু মোট 57টা টপিক আছে মোট, তার মধ্যে এটা অত বড় টপিক না। তো অক্সিন, আমরা ফাইটোহরমোন বললেই বা গ্রোথ রেগুলেটিং ফ্যাক্টর বললেই আমরা কি বুঝবো? সবার আগে আমরা কার কথা বলবো? অক্সিনের কথা। তো অক্সিন এখানে আমি আরো অনেক বৈশিষ্ট্য থাকতে পারে, কমন বৈশিষ্ট্য কিন্তু আসবে না, আপনারা নিশ্চয়ই জানেন। তো এই কারণে আমি কি করছি, যেগুলো এক্সেপশনাল বৈশিষ্ট্য, যেগুলো পরীক্ষার জন্য আসলেই গুরুত্বপূর্ণ, ওইগুলাকে হচ্ছে ফোকাস করছি। হ্যাঁ, কোষ বিভাজন এবং প্রসারণ ঘটায়। নর্মালি উদ্ভিদের কাণ্ড এবং মূল লম্বা করার জন্য হচ্ছে এই অক্সিনটা প্রয়োগ করা হয়। মূল গঠনে সাহায্য করবে। কাটিং, আমরা কাটিং করি না, কাটিং কাটিং করলে শিকড় বের করতে শিকড় বের করার জন্য কি করা হয়, সেখানে অক্সিন প্রয়োগ করা হয়। অক্সিন কিন্তু 2 প্রকার হতে পারে, ন্যাচারাল হতে পারে, এমনকি কৃত্রিমভাবেও অক্সিন পাওয়া যায়, অক্সিন তো উৎপাদন করা যায়। তো পাতা এবং ফল ঝরা বিলম্বিত করে, অ্যাবসিশন রোধ করে। অ্যাবসিশন মানে হচ্ছে ঝরে পড়া। হ্যাঁ, ঝরে পড়ে, যাতে ঝরে না পড়ে, এটা হচ্ছে রোধ করে কে, এই অক্সিন। তারপর কলম বা গ্রাফটিং সফল করে, ওই আমরা উপরেই বলছি, কি করে, শিকড় বের করতে সহায়তা করে, নতুন শিকড় গজাতে সাহায্য করে। এটা কিন্তু এখানের জন্য আনকমন বৈশিষ্ট্য। ঘাস ও আগাছা নিয়ন্ত্রণে কিছু কৃত্রিম অক্সিন কি করে, আগাছা ধ্বংস করতে পারে, মানে হার্বিসাইড হিসেবে কাজ করে। হার্বিসাইড, হার্ব থেকে আসছে হার্বিসাইড, আপনারা পড়ছেন নিশ্চয়ই, ফাঙ্গিসাইড, হার্বিসাইড। তো এটা হচ্ছে কি, হার্বিসাইড হিসেবে কাজ করে, মানে আগাছাকে ধ্বংস করে। তারপর আছে জিব্রেলিনের কাজ ও প্রয়োগ। জিব্রেলিন, অক্সিজেনের পরেই আমরা কি জানি, আমরা জানি হচ্ছে জিব্রেলিন, তাই না? জিব্রেলিন এটা কি করবে বলেন তো? এটার মোস্ট ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, এটা ছোট গাছকে অনেক লম্বা করে ফেলে। অক্সিজেন তো ঠিক আছে গাছকে লম্বা করতে ব্যবহার হয়, কিন্তু জিব্রেলিন এমন একটা জিনিস, এটা প্রয়োগ করলে এটা অন্য গাছকে ছেড়ে চলে যায়। মানে সে ছিল সবার থেকে ছোট, সে অন্যদের সমান তো হবেই,
অন্যদেরকে ক্রস করে চলে যাবে, মানে উদ্ভিদকে অতিরিক্ত বড় করে ফেলে, কাণ্ডের অস্বাভাবিক বৃদ্ধি ঘটায়। খাটো বা ভামন উদ্ভিদ, ভামন উদ্ভিদ মানে কি, এই যে খাটো হওয়াটাকে বলা হয় ভামনত্ব। এই ভামন উদ্ভিদকে কি করে, অস্বাভাবিক বৃদ্ধি ঘটায় ফেলে। বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। কুঁড়ির অগ্রগতি ঘটাবে, মানে সুপ্ত কুঁড়িকে জাগিয়ে তোলে। সুপ্ত, ডরমেন্সি পড়ছি না আমরা, ডরমেন্সি। তো ডরমেন্ট কুঁড়ি কি করে জাগিয়ে তোলে, ফুল ফুটাতে সহায়তা করে। বিশেষ করে লম্বা দিনের উদ্ভিদ মানে বড় দিনের উদ্ভিদ কে কি করে, ফুল ফুটাতে সাহায্য করে। এই পাঁচটা কিন্তু এগুলো একদম এক্সেপশনাল বৈশিষ্ট্য টাইপের। শস্যের উৎপাদন বাড়ায়, এটা অত গুরুত্বপূর্ণ না, কিন্তু এই চারটা একদমই ব্যতিক্রম। এটা হচ্ছে কি, অস্বাভাবিক বৃদ্ধি ঘটাবে, অঙ্কুরোদ্গমে সহায়তা করবে, কুঁড়ির অগ্রগতি ঘটাবে, আর ফুল ফুটায়। আর এখানে দুইটার মধ্যে একটা কমন বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে পার্থেনোকার্পি, মানে যেটাকে বীজবিহীন ফল বলা হয়, সেটা উৎপাদনেও কি করে, ভূমিকা রাখে। তবে এটার ক্ষেত্রে অক্সিনটা বেশি ভূমিকা রাখে। এখানে উল্লেখ নাই যদিও। সহজভাবে মনে রাখার কৌশল, হ্যাঁ, জিবরেলিনের কাজগুলা কি কি, লম্বা করা, বীজ অঙ্কুরোদ্গমে সহায়তা করে, ফলের বৃদ্ধি ঘটায়, ফুল ফুটায়। এখানে ফুল ফুটায় কিন্তু অক্সিজেনের কাজ ছিল না। বামনত্ব দূর করে, আসলে বামনত্ব দূরটাই হচ্ছে কি, লম্বা করা, ঘুরে ফিরে একই কথা। সাইটোকাইনিনের কাজ ও প্রয়োগ আমরা মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে পড়ছি না, দুইটা ধাপ আছে, একটা হচ্ছে কি সাইটোকাইনেসিস, আর একটা কি ছিল কেরিওকাইনেসিস। ক্যারিয়ন মানে কেন্দ্রের বা নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় কেরিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়, সাইটোকাইনেসিস। এই যে মাইটোসিস কোষ বিভাজনের সময় সাইটোকাইনেসিস ঘটতে সহায়তা করে, এই কারণে এটার নাম দেওয়া হয়েছে কি, সাইটোকাইনিসিস করতে সহায়তা করে কোষ বিভাজনের সময়। সাইটো মানে হচ্ছে কি, কোষ। তো এটা হচ্ছে কাজগুলা কি কি, এটার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোষ বিভাজনকে কি করবে, উদ্দীপিত করবে, মানে কোষ বিভাজনটা যাতে ঘটতে পারে সহজে, কোষ বিভাজন ঘটতে সহায়তা করবে। উদ্ভিদের দ্রুত বৃদ্ধি দ্রুত হয়, ওইটা মেইন ফ্যাক্ট না, এখানে মেইন ফ্যাক্ট হচ্ছে কি, এই অংশটুকু কোষ বিভাজনে উদ্দীপিত করে, কারণ হচ্ছে সাইটোকাইনিন আসছে হচ্ছে সাইটোকাইনেসিস থেকে। পাশের কোণের বৃদ্ধি বাড়ায়, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা। এফিক্যাল ডমিনেন্স ভেঙে দেয়, এফিক্যাল ডমিনেন্সটা করতে চায় হচ্ছে অক্সিনে, হ্যাঁ। এফিক্স অর্থ কি, চূড়া না, চূড়া। ডমিনেন্স অর্থ কি, ডমিনেন্স মানে ডমিনেন্ট ফ্যাক্টর আমরা পড়ছি না, প্রকট জিন। তো ডমিনেন্স মানে হচ্ছে ইয়া করা, বেশি ইয়া দেখানো, বেশি হচ্ছে তার বৈশিষ্ট্যটা বেশি দেখা যায় কোথায়, উপরের দিকে, মানে গাছটা শুধু লম্বা হতে থাকে, বাইরের দিকে বাড়ে না। তখন এই বৈশিষ্ট্যটাকে ভেঙে দেয়, এফিক্যাল ডমিনেন্সটা কি করে, ভেঙে দেয়। গাছ যদি বাইরের দিকে না বাড়ে তাহলে হচ্ছে গাছটা সরু হয়ে যায়, তাই না? এটাকে ভেঙে দেয় হচ্ছে সাইটোকাইনেসিস। পুষ্টির স্থানান্তর ঘটায়, গাছের প্রয়োজনীয় অংশে খাদ্য পৌঁছে দেয়। এই যে ফ্লোয়েমের সাহায্যে উদ্ভিদ যে খাদ্যটা সারা দেহে যায়, এক্ষেত্রে সহায়তা করে হচ্ছে সাইটোকাইনিন। এছাড়া কেটে রাখা ফল ফুল সবজি দীর্ঘ সময় তাজা রাখে, হ্যাঁ, মানে হচ্ছে সতেজ রাখে, বৃদ্ধিকে বিলম্বিত করে দেয়। এটা একটা কার কাজ, সাইটোকাইনিনের একটা কাজ। চারা উৎপাদনে ব্যবহৃত হয়, বীজতলা থেকে চারা বৃদ্ধির জন্য ত্বরান্বিত হয়। তাহলে আমরা সাইটোকাইনিনের মেইন ফোকাস করব দুইটা বৈশিষ্ট্যের উপর। এমনকি এখান থেকেই যদি এই জায়গা থেকে প্রশ্ন হয়, মানে এই সাইটোকাইনিন থেকে, তাহলে এটা থেকে প্রশ্ন আসবে। একটা হচ্ছে সেল ডিভিশন, কোষ বিভাজনে সহায়তা করে, আর একটা ফ্রেশনেস মানে কি করে, উদ্ভিদকে সতেজ রাখতে সহায়তা করে। উদ্ভিদ না শুধু এই কেটে রাখা ফল ফুল সবজি যে কোনো কিছুকে কি করে, সতেজ রাখতে সহায়তা করে। তারপর হচ্ছে ইথিলিন সাথে আমরা কম বেশ সবাই পরিচিত। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফল পাকাতে সাহায্য করে। এই যে অসাধু ব্যবসায়ীরা দ্রুত ফল পাকানোর জন্য ব্যবহার করে কি, ইথিলিনটাকে ব্যবহার করে। কলা আম টমেটো এগুলাতে ইথিলিন প্রয়োগ করলে কি হয়, এগুলো দ্রুত ফেঁকে যায়। শিকড় ও কুঁড়ির বৃদ্ধিতে ভূমিকা রাখে, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, তাই না? শিকড় আর কুঁড়ি, গাছের কুঁড়ির বৃদ্ধিতে ভূমিকা রাখে। তবে এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা, প্রশ্ন যদি সহজ হয় এটাই পরীক্ষা চলে আসবে। আর পিএসসি যদি সাহায্যে প্রশ্ন কঠিন করবে, স্টুডেন্টদেরকে আটকাবে, তাহলে হচ্ছে এখান থেকে প্রশ্ন আসতে পারে। শিকড় ও কুঁড়ির বৃদ্ধিতে ভূমিকা রাখে। তো প্রশ্ন কঠিন হলে সবার জন্যই কঠিন, এ কারণে কোনোভাবেই হাল ছাড়া যাবে না। প্রশ্ন সবার জন্যই সেম, সবার জন্যই সহজ বা সবার জন্যই কঠিন। যে যত পড়বে, যে যত জানবে, সেই পরীক্ষা টিকবে। এখানে
প্রশ্ন কমন পড়া না পড়ার আসলে ফ্যাক্ট হচ্ছে নির্ভর করে কার উপর, পড়ার উপরই। ফাঁকা ফল সংগ্রহের পর বাজারজাতকরণ সহজ হয়। কন্ট্রোলড, কন্ট্রোল, হ্যাঁ কন্ট্রোল মানে কি নিয়ন্ত্রিতভাবে ফাঁকানো হয়, নিয়ন্ত্রিতভাবে ফাঁকানো হয়। বীজের ডরমেন্সি ভাঙতে সহায়তা করে। ডরমেন্সি অর্থ মানে কি সুপ্ততা ভাঙতে সহায়তা করে, কিছু উদ্ভিদে অঙ্কুরোদ্গমকে ত্বরান্বিত করে। স্ট্রেস রেসপন্স, স্ট্রেস মানে কি পীড়ন, পীড়ন মানে একটা উদ্ভিদ যখন খারাপ অবস্থা থাকে তখন কি করে রেসপন্স করতে সহায়তা করে। রেসপন্স মানে খারাপ অবস্থা কাটিয়ে তাকে ভালো অবস্থায় ফিরিয়ে আনতে সহায়তা করে। রোগ ক্ষতি বা পানির অভাবের প্রতিক্রিয়া, পানির অভাবে যখন উদ্ভিদ প্রতিক্রিয়া দেখায় মানে দেখাতে চেষ্টা করে তখন সে হয়তো তাকে সহায়তা করে। গ্যাস আকারে ইথিলিন পাওয়া যায় বা বাণিজ্যিক ব্যবহারের জন্য কি পাওয়া যায়, অ্যাথাপন এটা পাওয়া যায়। তাহলে আমাদের এখানে মূল পয়েন্টগুলা কি, সাইটোকাইনেসিস, ইথিলিন আমরা প্রয়োগ করে কেন, মেইন হচ্ছে ফল ফাঁকাতে সহায়তা করবে। 2 নাম্বারটা হচ্ছে কি উদ্ভিদের শিকড় এবং কুঁড়ির বৃদ্ধি ঘটাবে। বেশি কিন্তু পয়েন্ট দরকার নাই, কারণ হচ্ছে ওইগুলো হচ্ছে কমন বৈশিষ্ট্য, কমন বৈশিষ্ট্য পরীক্ষা আসবেই না, কারণ উত্তর তো যে কোনোটা হতে পারে, তাই না? তাহলে আমরা মেইন পয়েন্টগুলো জেনে রাখবো, একটা হচ্ছে ফল ফাঁকাতে, আরেকটা শিকড় এবং কুঁড়ির বৃদ্ধিতে। এবার আমরা পড়বো অ্যাবসিসিক অ্যাসিড। এই শব্দটা শুনলে আমরা নেগেটিভ নেগেটিভ একটা ফিল পাবো, ফিল নিব। হ্যাঁ, কারণ হচ্ছে এটা কাজে নেগেটিভ কাজ করা। অ্যাবসিসিক অ্যাসিড, ABA সংক্ষেপে বলা হয় কি AB, অ্যাবসিসিক, অ্যাবসিসিক অ্যাসিড। তো এটার কাজ হচ্ছে বীজ এবং কুঁড়িকে সুপ্ত রাখে। এতক্ষণ আমরা যেগুলো পড়ছি এগুলো কি ছিল, সুপ্ততা ভাঙে। কি পড়ছিলাম মনে আছে? সুপ্ততা কি করে, ডরমেন্সিকে ভাঙতে সহায়তা করে। আর এ যত কাজ করবে, এই সব কাজ করবে নেগেটিভ, সে হচ্ছে বিলম্ব ঘটাবে। বীজ এবং কুঁড়ির অঙ্কুরোদ্গমে কি করবে, বিলম্ব ঘটাবে, অঙ্কুরোদ্গম করতে দিবে না। এরপর হচ্ছে পানির অভাবে রন্ধ্র বন্ধ করে, এটা অবশ্য ভালো করে, উদ্ভিদের পানির ক্ষতি কমায়। হ্যাঁ, রন্ধ্র ভালো করে। এই উদ্ভিদের অস্বাভাবিক বৃদ্ধি দমন করে। ওই যে অস্বাভাবিক বৃদ্ধি ঘটায় কে, জিব্রেলিন, জিব্রেলিন। এগুলো আসলে বর্ণনা তো যাওয়া যায় না, কারণ হচ্ছে ক্লাস হচ্ছে ইয়ের জন্য, কি জন্য, MCQর জন্য। তো এরা উদ্ভিদের অস্বাভাবিক বৃদ্ধিকে দমন করে, মানে অস্বাভাবিক বৃদ্ধি হতে দেয় না। জিব্রেলিন, যেটা জিব্রেল্লা পুঁজিকরই নামক একটা ছত্রাক থেকে মূলত আবিষ্কার হয়েছিল। যাই হোক, শিকড় ও কাণ্ডের বৃদ্ধিতে প্রভাব ফেলে। এরপর হচ্ছে ফল পাকানোর প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলে, মানে এখানে ওর সে কি করবে, রোধ করবে, সীমিত করবে। তার কাজে হচ্ছে সব নেগেটিভ, রোধ করবে, অনাবশ্যক ফল পাকানোকে রোধ করবে এই অ্যাবসিসিক অ্যাসিড। কোষ বিভাজন এবং প্রসারণকে কি করবে, সীমিত করে দেবে, কাণ্ডের বৃদ্ধি সে সহজে ঘটতে দেবে না। তার মানে এখানে আমাদের মেইন ফোকাস থাকবে কোন জায়গায়, অ্যাবসিসিক অ্যাসিড শুনলেই আমরা বুঝবো সে নেগেটিভ কিছু করে, সে ফল বীজ এবং কুঁড়ির অঙ্কুরোদ্গমে বিলম্ব ঘটায়, ডরমেন্সি ধরে রাখে। মানে ডরমেন্সির ধরে রাখা মানে কিন্তু নেগেটিভ, মানে ফলকে সে গাছকে উঠতে দেবে না। তারপরে উদ্ভিদের অনিয়ন্ত্রিত বৃদ্ধি রোধ করে, কোষ বিভাজনের সমস্যা সৃষ্টি করে, অনাবশ্যক ফল পাকানো রোধ করে। তাহলে আমরা অ্যাবসিসিক অ্যাসিডের এইটার মধ্যে ফোকাস করলে আমরা আমাদের উত্তর পেয়ে যাব। আমরা দেখি কেমন পরীক্ষা প্রশ্ন আসে। কোন হরমোন মূল এবং শিকড়ের বৃদ্ধি ত্বরান্বিত করে? এই যে অক্সিন, মূল এবং শিকড়ের বৃদ্ধিকে কি করে, ত্বরান্বিত মানে হচ্ছে সহায়তা করে, দ্রুত ঘটায়। তবে এখানে অত দ্রুত না, খুব দ্রুত, খুব দ্রুত শব্দটা যদি মিন করে তাহলে উত্তর হয়ে যাবে জিব্রেলিন। কোন হরমোন কাণ্ড কি করে, কাণ্ড লম্বা করে এবং ডোয়ার্ফ উদ্ভিদকে লম্বা করে? এই লম্বা করার কথা আসলে কি হবে, জিব্রেলিন হবে। জিব্রেলিনের কাজ হচ্ছে লম্বা করা, মানে ওই ধান গাছের মধ্যে এক ধরনের ছত্রাক পাওয়া গেছে যেটা গাছকে তুলনামূলক লম্বা করে ফেলে, পরে গাছটা ভেঙে পড়ে। ওইখান থেকে মূলত হচ্ছে এই জিব্রেলিনটা আবিষ্কার হয়েছিল। তো কোন হরমোন কোষ বিভাজন উদ্দীপিত করে? এই যে কোষ বিভাজন, সেল ডিভিশন দেখলে আমরা বুঝে ফেলবো এটা নিশ্চয়ই সাইটোকাইনেসিস, কারণ সেল ডিভিশনের একটা ধাপই হচ্ছে সাইটোকাইনেসিস, আর সেখানে সহায়তা করে হচ্ছে সাইটোকাইনিন। সাইটোকাইনিন আবার আরো কি করে, পাশের কোণের বৃদ্ধি বাড়াই দেয়, বৃদ্ধি বাড়িয়ে এপিক্যাল ডোমিনেন্সের ভাঙে। মানে একটা গাছ যখন কি হয়, একটা গাছ যখন শুধু উপরের দিকে বড় হতে থাকে, মানে ফাঁসের দিকে বড় হতে চায় না, তখন এই ফাঁসের দিকে বড় হতে সহায়তা করবে কে, এই সাইটোকাইনিনটা। কোন হরমোন বীজ এবং কুঁড়িকে সুপ্ত রাখে? এই যে নেগেটিভ কাজ করে, সুপ্ত রাখে মানে কি, সে গাছকে উঠতে দিবে না, মানে ডরমেন্সি অবস্থা রেখে দিবে, সেটাই হচ্ছে আমাদের নেগেটিভ হরমোন বা ABA, অ্যাবসিসিক অ্যাসিড। তো তারপর হচ্ছে কোন হরমোন পাশের কুঁড়ি দমন করে? হ্যাঁ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা, এমনকি এটা বুঝতে হবে।
দুইটার মধ্যে পার্থক্য আমি অলরেডি এটা একবার বলছি। ওই অক্সিনের কাজ হচ্ছে এপিক্যাল ডোমিনেন্স। এপিক্যাল ডোমিনেন্স অর্থ প্রকটতা, মানে বেশি দেখানো, পাওয়ার দেখানো। এপিক্যাল অর্থ চূড়া, শীর্ষ, গাছের শীর্ষের দিকে বাড়াইতে সহায়তা করে। অক্সিনে খালি কি করে, শীর্ষের দিকে বাড়াই দেয়। আর এই সাইটোকাইনিন হচ্ছে কুঁড়ির বৃদ্ধি ঘটায়। তাহলে বোঝা গেছে সাইটোকাইনিন কি করে, কুঁড়ির দুই পাশের দিকে বাড়াবে, গাছকে বড় করবে। আর অক্সিজেন হচ্ছে খালি উপরের দিকে, খালি এপিক্যাল ডোমিনেন্স, খালি উপরের অংশটা বলে তুই ডোমিনেন্ট কর, মানে তোরে সবচেয়ে বেশি পাওয়ার। কিন্তু সাইটোকাইনিন কি করে, গাছকে সমতা বজায় রাখতে সহায়তা করে, একটা ব্যালেন্স রাখতে সহায়তা করে, গাছের শাখার দিকটা বৃদ্ধি করে। কোন হরমোন বীজ অঙ্কুরোদ্গম ত্বরান্বিত করে? হ্যাঁ, বীজ অঙ্কুরোদ্গম ত্বরান্বিত করে হচ্ছে জিবরেলিন, বীজ অঙ্কুরোদ্গম ত্বরান্বিত করে। কোন হরমোনের পাতা দীর্ঘ সময় সবুজ রাখে? ওই যে সাইটোকাইনিন। সাইটোকাইনিনের কাজ ছিল হচ্ছে কি, ফ্রেশনেস, তাই না? একটা কাজ ছিল ফ্রেশনেস। কোন হরমোন বীজহীন ফল তৈরিতে সহায়তা করে? পার্থেনোকার্পি, অলরেডি এটা নিয়ে বলছি, সেটা হচ্ছে কি, অক্সিন। কোন হরমোন শুষ্ক অবস্থায় রন্ধ্র বন্ধ করে উদ্ভিদের পানি ক্ষতি কমায়? এই যে অ্যাবসিসিক অ্যাসিড। এটাও আমরা বলছি অ্যাবসিসিক অ্যাসিডের একমাত্র ভালো দিক, সে কি করে, শুষ্ক অবস্থায় যখন পানির পাতা থেকে বেশি বের হয়ে গেলে গাছটা মারা যাবে, গাছটা ক্ষতি হবে, তখন সে কি করে, রন্ধ্র বন্ধ করে দেয়। বাংলাদেশি ইথনোবোটানির গবেষণা। পরের পাঠ হচ্ছে আমাদের কি, ইথনোবোটানির গবেষণা এবং অতীত এবং বর্তমান। এই টার্মটা থেকে মানে তথ্য খুঁজে পাওয়া খুবই টাফ। হ্যাঁ, খুবই টাফ। ইন্টারনেটে বা কোথায় আপনি খুঁজে পাবেন না সহজে। তা আমি অনেক কষ্টে সবগুলো তথ্য এখানে একত্র করার চেষ্টা করছি। তো এখানে বেশি কিন্তু তথ্য নাই, তবুও আমি কোনো ইম্পর্টেন্ট একটা ইনফো বাদ দিইনি। তো প্রথম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1957-এ সমাজবিজ্ঞান বিভাগ চালু হয়। আর এই সমাজবিজ্ঞান বিভাগের সিলেবাসে কি রাখা হয়, ইথনোবোটানি রাখা হয়। কারণ সমাজবিজ্ঞানের সাথে এটা রিলেটেড, তাই না? সমাজবিজ্ঞানের সাথে রিলেটেড মানে আমাদের পাহাড়ি অঞ্চলে বিশেষ করে ওরা তো সমাজেরই একটা অংশ, সমাজবিজ্ঞানের অংশ। ওই অঞ্চলের মানুষরা কি ধরনের বোটানিক্যাল প্লান্টস তারা ব্যবহার করে তাদের বিভিন্ন দৈনন্দিন প্রয়োজনে, সেগুলো আলোচনার জন্যই মূলত কি করা হয়, 1957 সালে সমাজবিজ্ঞান বিভাগ চালু হয় এবং সেখানে ইথনোবোটানিটা রাখা হয়। অধ্যাপক ফিয়ের তিনি কি করছে, চট্টগ্রামের উপজাতিদের জীবনযাপন সম্পর্কে অবগত হওয়ার জন্য একটা গবেষণা কাজ করেন। এই গবেষণাকে তিনি 1958 সালে কি করা হয়, এই একটা বই নাম দিয়েছে হচ্ছে ট্রাইবসম্যান। হ্যাঁ, ট্রাইবসম্যান অফ চিটাগাং হিল ট্র্যাক্টস। চিটাগাং হিল ট্র্যাক্টসের ট্রাইবসম্যান মানে যারা হচ্ছে উপজাতি সেখানে বসবাস করে, তাদেরকে নিয়ে তিনি একটা বই লিখছে। তাহলে এখান থেকে এমসিকিউ হবে কিভাবে, বা এটা যদি লিখিত পরীক্ষা আপনি বিসিএস পরীক্ষা বা যে কোনো পরীক্ষা দেন, তাহলে আপনাকে এভাবে পয়েন্ট আকারে লিখতে হবে। আমরা জানি বিসিএস বা যে কোনো পরীক্ষায় ভালো করার একটা বড় উপায় হচ্ছে পয়েন্ট আকারে লেখা। তো অধ্যাপক ফির তিনি 1958-এ, সাল অত গুরুত্বপূর্ণ না, তবে এই বইটা কে লিখছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ট্রাইবসম্যান অফ চিটাগাং হিল ট্র্যাক্টস। চিটাগাং হিল ট্র্যাক্টস মানে চট্টগ্রামের 3টা জেলাকে মিন করে, মানে পার্বত্য চট্টগ্রামের এদিকে আছে হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তারপর হচ্ছে বান্দরবান। তো এখানে আরো দুই একটা তথ্য আমাদের জানা রাখা যেতে পারে। বিচিত্রা পত্রিকা একটা প্রবন্ধ লিখছিলেন আহমেদ নুরে আলম। এটার নাম ছিল হচ্ছে দেশীয় চিকিৎসা। দেশীয় চিকিৎসা। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের থেকে স্মরণিকা বের হয় না, স্মরণিকা তো বের হয় যে কোনো বিভাগ থেকেই, বার্ষিক বা হচ্ছে একটা ডিপার্টমেন্টের সমাপ্তিতে, একটা সেশনের সমাপ্তিতে। তো এই স্মরণিকাতে একটা প্রবন্ধ লিখছিলেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে আজাদ। এটার নাম ছিল হচ্ছে ওষুধ সংকট নিরসনে লোকায়ত ওষুধের ভূমিকা। লোকায়ত ওষুধ মানে কি, মানে হচ্ছে আমরা নর্মাল মানুষেরা আমরা যে ওষুধ ব্যবহার করি, মানে সহজ কথা মেডিসিনাল প্লান্টসের ভূমিকা, যে ওষুধ সংকট নিরসনে। ওষুধ সংকট নিরসনে এই কথাটা গভীর তাৎপর্য থাকতে পারে। এটার মানে এই শুধু যে ওষুধের সংকট এমন না, মানে ওষুধ যেহেতু আমাদের জন্য ক্ষতিকর, মানে রাসায়নিক ওষুধগুলা, ওই হিসাবেও ওটা মিন হতে পারে। সে যাই হোক, এখান থেকে জানতে হবে কি, এই যে ওষুধ সংকট নিরসনের লোকায়ত ওষুধের ভূমিকা, এই প্রবন্ধটা লিখছেন কে, সেটা লিখছেন হচ্ছে কে, অধ্যাপক এ কে আজাদ। তারপর হচ্ছে বাংলাদেশি ইথনোবোটানির উপর গবেষণার ধারণা সূচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের স্বনামধন্য অধ্যাপক মোহাম্মদ সালার খান। ওনার নাম নিশ্চয়ই সবাই শুনছেন। উনি 2003 সালে সম্ভবত মারা গেছেন। তো 1978 সালে, না এটার সাথে এটার কোনো ইয়ে নাই, মিল নাই।
মানে এখানে একটা দাড়ি হবে আর কি। তো বাংলাদেশে ইথনোবোটানের উপর গবেষণার ধারণা সূচনা করছেন কে? অধ্যাপক সালার খান। হ্যাঁ, তো 1978 সালে বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম মনে হয় সবার যা বোটানির স্টুডেন্ট হিসেবে সবার অবশ্যই যাওয়া উচিত মিরপুরে, জাতীয় উদ্ভিদ উদ্যানের পাশেই, জাতীয় উদ্ভিদ উদ্যানের সাথেই। আর বোটানির স্টুডেন্ট মানেই হচ্ছে তাকে সবার আগে যেতে হবে কোথায়? জাতীয় উদ্ভিদ উদ্যানে। আমরা বোটানির যত গাছপালা নিয়ে পড়াশোনা করি এগুলোর বেশিরভাগই কিন্তু এখানে সংরক্ষিত অবস্থায় আছে মিরপুরে। তো এই ন্যাশনাল হারবেরিয়ামের বিজ্ঞানীগণ কি করছে? বিভিন্ন উদ্ভিদের ডাটা সংগ্রহ করছে যেগুলা মানুষের ফার্টিলিটি মানে হচ্ছে উর্বরতা, মানুষের উর্বরতা নিয়ে সাহায্য করে। তাদের মধ্যেও এই দুইটা উদ্ভিদ বেশ কার্যকর, মার্সডেনিয়া টিংটোরিয়া এবং মার্সডেনিয়া থিসিফ্লোরা। এই দুইটা উদ্ভিদ বেশ কার্যকর। তবে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কি, মোহাম্মদ সালার খান হচ্ছে এই অঞ্চলে, আমাদের বাংলাদেশ অঞ্চলে ইথনোবোটানের গবেষণা শুরু করছিলেন। এই অধ্যাপক খান মানে কিন্তু সালার খান এবং তার ছাত্র সবাই আমার মনে হয় শুনছেন তার কথা, এম এ হাসান, যার বই বিভিন্ন জায়গায় পড়ানো হয়। তারা 1986-এ এশিয়াটিক সোসাইটির যে পত্রিকা, এই পত্রিকায় একটা প্রবন্ধ লিখছে, ইথনোবোটানিক্যাল রেকর্ডস ইন বাংলাদেশ। বাংলাদেশি ইথনোবোটানিক্যাল রেকর্ডসের সম্পর্কে লিখছে যে পাহাড়ের উপজাতিরা তারা কি ধরনের ব্যবহার করে তাদের বিভিন্ন রোগে বা বিভিন্ন ধর্মীয় কাজে। ইথনোবোটানিক্যাল রেকর্ড তারা এখানে রেকর্ড আকারে কি করছে? তুলে ধরছে। তারপর 1988-এ মিয়াও হক এ প্রিলিমিনারি, তারা হচ্ছে সিলেটের, এ প্রিলিমিনারি ইথনোবোটানিক্যাল সার্ভে মানে জরিপ কোথায়? ইন দ্য জৈন্তাপুর, তামাবিল এবং জাফলং এরিয়া। এগুলো জৈন্তাপুর উপজেলায়, সিলেটের জৈন্তাপুর উপজেলায়। এই অঞ্চলগুলোতে বাংলাদেশের উপজেলা কয়টা? 495। তো তার মধ্যে পাহাড়ি অঞ্চলগুলোতেই উপজাতিটা সাধারণত বসবাস করে। আর সুযোগ পেলে অবশ্যই সবারই কি করা উচিত? বেশি বেশি ভ্রমণ করা উচিত, কারণ ভ্রমণ হচ্ছে এই জ্ঞানগুলো আপনি নিজেও সরাসরি গিয়ে নিতে পারবেন। 1990 সালে মিয়াও রহমান সন্দ্বীপের উদ্ভিদের উপর কি করেছে? ইথনোবোটানিক্যাল গবেষণা করেন এবং একটা রিপোর্ট প্রকাশ করেন। সন্দ্বীপ চট্টগ্রাম জেলার একটা বিচ্ছিন্ন একটা দ্বীপ উপজেলা। 1988-এ সাল এগুলো কোনো দরকার নাই, ঠিক আছে। ডক্টর আবুল হাসান উদ্ভিদের নিয়ে একটা বাংলা বই প্রকাশ করেন। আর এখানে এটা গুরুত্বপূর্ণ, ওই যে সালার খানকে কি বলা হয়? বাংলাদেশের ইথনোবোটানের জনক বলা হয়ে থাকে। বাংলাদেশে আসলে উদ্ভিদবিদ্যারই সবচেয়ে বেশি, সকল ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখছেন হচ্ছে এই অধ্যাপক মোহাম্মদ সালার খান। 1992-তে এম কে আলম মারমা উপজাতি, আমরা জানি বাংলাদেশের চাকমার পরে দ্বিতীয় বৃহত্তম উপজাতি হচ্ছে মারমা। তবে যদি বলে সমতলে, তাহলে কিন্তু সাঁওতাল উপজাতি, যারা হচ্ছে রংপুর অঞ্চলে বসবাস করে, রংপুর, রাজশাহী, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে। তো তাদের যে ওষুধি লোকজ উদ্ভিদ, তারা কিন্তু এই যারা পাহাড়ের গভীর অঞ্চলে বসবাস করে তারা কিন্তু আমাদের লোকালয়ে খুব কম কারণেই আসে। তাদের সব কিছুই তারা নিজেরাই সরবরাহ করে, বিশেষ করে তেল এবং লবণ, এই দুইটার জন্যই তারা লোকালয়ের মধ্যে আসে। বাকি যাদের যত রোগ শোক এগুলোর জন্য কিন্তু তারা নিজেরাই কি করে? এই লোকজ উদ্ভিদ ব্যবহার করে। তো এই তাদের ব্যবহৃত উদ্ভিদগুলো নিয়েই কি করছে? এই বইটা লিখছে, মেডিসিনাল ইথনোবোটানি অব দ্য মারমা ট্রাইব অব বিডি মানে বাংলাদেশের মারমা ট্রাইবের মেডিসিনাল ইথনোবোটানির উপরে কে লিখছে? এম কে আলম। এখানে অল্প কিছু নাম শুধু মনে রাখতে হবে, বেশি মনে রাখতে গেলে কি হবে? প্যাঁচ লেগে যাবে। তার মধ্যে আমি যেগুলা আলোচনা করে আসছি, অধ্যাপক ফিয়েরাটা জানতেই হবে, ট্রাইবসম্যান অফ চিটাগাং হিল ট্র্যাক্টস। তারপর দেশীয় চিকিৎসা আহমেদ নূরে আলম, এটাও জানতে পারেন, অধ্যাপক এ কে আজাদ। আর এখানে এগুলো এত গুরুত্বপূর্ণ না, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এই পৃষ্ঠার মধ্যে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, মেডিসিনাল ইথনোবোটানি অব দ্য কি মারমা ট্রাইবস। এটা এম কে আলম মারমা উপজাতি নিয়ে গবেষণা করছে। আর বাংলাদেশে ইথনোবোটানের জনক বলা হয় কাকে? অধ্যাপক সালার খানকে। এখানে ওই যে হক, তিনি কি করছে? পলিগ্রামের 5টি পদার্থ নিয়ে কাজ করেন এবং এখানে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি দেখতে পান। অ্যান্টিব্যাকটেরিয়াল মানে কি? ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করতে পারে, ব্যাকটেরিয়ার রোগজনিত চিকিৎসায় ব্যবহার হয়।
এছাড়া চৌধুরী হাসান নজরুল এরা কি করছে, কাসিয়া এলাটা মানে দাঁত মর্দন উদ্ভিদের পাতা ও কাণ্ডের বাকলের রসে কি দেখতে পান, ওই অ্যান্টিবায়োটিক অ্যাক্টিভিটি দেখতে পান। এখানে গুরুত্বপূর্ণ না এগুলো অত। হ্যাঁ, জসিমউদ্দিন 1996 লোকজ ওষুধ সম্পর্কে একটি রিপোর্ট প্রকাশ করেন। সাম ট্রেডিশনাল পক্স সোলারিস অ্যাগনেস্ট ডিসেন্ট্রি অ্যান্ড ডায়রিয়া বাংলাদেশ। এটা অত গুরুত্বপূর্ণ না, ডায়রিয়া থেকে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এখানে একটা প্রশ্ন আছে, এই যে বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম এটা কি করছে, ডায়রিয়ায় ব্যবহৃত 200টি উদ্ভিদ সম্পর্কিত তথ্যাবলী কাকে দিচ্ছে, আইসিডিডিআরবি। আইসিডিডিআরবি এই প্রতিষ্ঠানটা ডায়রিয়া নিয়ে কাজ করে, এই প্রতিষ্ঠানকে 200টা উদ্ভিদ সম্পর্কিত তথ্য দিচ্ছে কে, বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম। সাম ফক ফর্মুলারিজ ফ্রম বাংলাদেশ, এটা করছে এম কে আলম জসিমউদ্দিন এরা। আর এটা অত গুরুত্বপূর্ণ না, এটা আবার গুরুত্বপূর্ণ আছে সম্প্রতি, এটা লাস্ট তথ্য এখানে, ইথনো বোটানিক্যাল সার্ভে ইন রেমাক্যালেঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। রেমাক্যালেঙ্গার নাম শুনছেন না, রেমাক্যালেঙ্গা কথা হবিগঞ্জে, হবিগঞ্জে সাতছড়ি জাতীয় উদ্যান পার হয়ে গেলে ডান দিকে হচ্ছে রেমাক্যালেঙ্গা। তো এটা এটা লিখছে কারা, এম এস খান, আবুল হাসান এবং জসিমউদ্দিন, ডিপার্টমেন্ট অফ বোটানি, ঢাকা ইউনিভার্সিটি। কোন বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ চালু হয় এবং সিলেবাসের নিজ তত্ত্ব অন্তর্ভুক্ত হয়, যেটা আমরা অলরেডি বলছি 1957-এ। এই ঢাকা ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগে কি করা হয়, আমাদের ইথনো বোটানিটা প্রথম অন্তর্ভুক্ত হয়ে থাকে। ট্রাইবসম্যান অফ চিটাগাং হিল ট্র্যাক্টস বইটির লেখক কে, অধ্যাপক ফিয়ার। ট্রাইবসম্যান অফ চিটাগাং হিল ট্র্যাক্টস বইটির লেখক হচ্ছে অধ্যাপক ফিয়ার। অধ্যাপক ফিয়ার 1958 সালে কি করছে, ট্রাইবসম্যান অফ চিটাগাং হিল ট্র্যাক্টস বইটা লিখছে। সাল গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে কি কে, লেখকটাকে। বাংলাদেশে ইথনো বোটানির জনক কাকে বলা হয়, অধ্যাপক মোহাম্মদ সালার খানকে, যেটা অলরেডি আমরা আলোচনা করে ফেলছি। কোন গবেষক কাসিয়া এলাটা মানে দাঁত মর্দন উদ্ভিদের মধ্যে কি পায়, অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি দেখতে পান, চৌধুরী হাসান এবং নজরুল ইসলাম। সাম ট্রেডিশনাল পক্স সোলারিস অ্যাগনেস্ট ডিসেন্ট্রি অ্যান্ড ডায়রিয়া ইন বাংলাদেশ। এই বইটা প্রকাশিত হয়েছিল 1996-এ। এটা একটু ব্যতিক্রমধর্মী প্রশ্ন, যদিও এটা প্রশ্ন আকারে আসার সম্ভাবনা আছে। আর লাস্ট হচ্ছে রেমাক্যালেঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, হবিগঞ্জ। বোটানির স্টুডেন্টদেরকে জ্ঞান অর্জন করতে হবে বেশিরভাগটাই কি, রিয়েল লাইফ থেকে। এই রিয়েল লাইফ থেকে এই রেমাক্যালেঙ্গা যারা সিলেট অঞ্চলে তারা অবশ্যই এটা ভ্রমণ করতে যাবেন। তো ইথনো বোটানিক্যাল সার্ভে কারা করছিল, একটু আগে আমরা পড়ে আসছি, এম এস খান, মোহাম্মদ আবুল হাসান ও এম জসিমউদ্দিন। তাহলে এই গেছে আমাদের ইথনো বোটানিক্যাল গবেষণা। ইথনো বোটানিক্যাল গবেষণার বাংলাদেশের অতীত এবং বর্তমান। বান্দরবান অঞ্চলের গভীরে গেলে নিজের চোখে এগুলা দেখে আসতে পারবেন ইনশাআল্লাহ। যাই হোক, এখন তার সমানে এখন তো পরীক্ষা চলে আসতেছে, 10 তারিখ পরীক্ষা। তো বোটানি অংশ থেকেই কিন্তু সহজে কমন পাওয়ার সম্ভাবনা বেশি। কেন, কারণ হচ্ছে বোটানির সিলেবাসটা একটা নির্দিষ্ট লিমিটেশন আছে। যেমন আমরা এখন যেগুলো পড়বো, এখানে উদ্ভিদের নামগুলো পড়বো। বিশেষ লিখিত পরীক্ষায় দেখবেন কি আসে, উদ্ভিদের বৈজ্ঞানিক নাম এবং ব্যবহার আসে। এখন এখান থেকে তো 2টা প্রশ্ন আসবে, মনে করেন যে 2টা প্রশ্নের মধ্যে একটা আসবে নিশ্চিত বৈজ্ঞানিক নাম থেকে, একটা নিশ্চিত বৈজ্ঞানিক নাম থেকে, আরেকটা আসবে হচ্ছে ব্যবহার থেকে। তো ব্যবহারের মধ্যে যেগুলো হচ্ছে কমন বৈশিষ্ট্য সেগুলো কিন্তু আসবে না, এগুলো কমন বৈশিষ্ট্য সেগুলো আসবে না। যেমন সর্দি কাশি এগুলো তো সব, এগুলো তো একাধিক রোগেই ব্যবহার হয়ে থাকে, তাই না? তো এগুলো কিন্তু আসবে না। তো এর মধ্যে আমরা গুরুত্বপূর্ণ উদ্ভিদগুলো আর কি পড়বো, বৈজ্ঞানিক নাম এবং ব্যবহারগুলো জানবো। তুলসী ওসিমাম স্যাংটাম, তুলসীর সায়েন্টিফিক নেম, তাই না? ব্যবহার কি জন্য, সর্দি কাশি জ্বর কমাতে। এটা কিন্তু এক্সেপশনাল বৈশিষ্ট্য না, এই কারণে এটা আর এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ না, তবে রিটেনের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। সাস্টেইনেবল ইউজ মানে এটা কোন অংশে আমরা ব্যবহার করব, তুলসীর পাতাটাই বেশি ব্যবহার করা হয়ে থাকে। সংরক্ষণ কিভাবে করে, শুকনো ছায়াযুক্ত স্থানে রাখতে হয়। 2 নম্বর হচ্ছে আদা, জিঞ্জিবার অফিসিনালি ব্যবহার হয় কোথায়, হজম শক্তি বাড়ানোর জন্য, ঠান্ডা লাগা কমানোর জন্য আদাটা ব্যবহার হয়। এটা হচ্ছে চায়ের সাথে ব্যবহার করা যায়, তাই না? চা বা খাবারে সামান্য পরিমাণে ব্যবহার করা যায়। সংরক্ষণ কোথায় সংরক্ষণ করতে হবে, আদা শীতল, আর্দ্রতা কম এমন জায়গা রাখতে হবে। রসুন ওলিয়াম সেটিভাম,
ওলিয়াম সেটিভাম। ব্যবহার রক্তচাপ নিয়ন্ত্রণ, জীবাণুনাশক হিসাবে। রক্তচাপ নিয়ন্ত্রণ এবং জীবাণুনাশক হিসাবে কি করা হয়? রসুনটা ব্যবহার করা হয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, রসুন কিন্তু জীবাণুনাশক। হ্যাঁ, কি রান্না নিয়মিত ব্যবহার আমরা জানি করা হয়। সংরক্ষণ শুকনো স্থানে সংরক্ষণ করতে হয়। নিম, নিম গাছ তো আমরা সবাই চিনি। নিমের বৈজ্ঞানিক নাম কি? অ্যাজাডিরাক্টা ইন্ডিকা। এই ইন্ডিয়া অঞ্চলে মূলত নিমটা হচ্ছে প্রথম নামকরণ করা হয়, এই কারণে শব্দটা আসছে। নিম কেন ব্যবহার করা যায়? মনে হয় আমরা সবাই জানি, ত্বকের রোগ। নিম মানে কি? ত্বকের রোগে ব্যবহার হয় প্রধানত। এছাড়া ডায়াবেটিসের মধ্যেও নিম ব্যবহার হয়। সাস্টেনেবল ব্যবহার মানে নিমের কি ব্যবহার হয়? পাতা বা নিমের তেলও নেওয়া হয় সামান্য পরিমাণে। হলুদ, হলুদ কারকুমা লঙ্গা, হলুদের সাইন্টিফিক নেম। সাইন্টিফিক নেম থেকে একটা প্রশ্ন আসবেই। আপনি বোটানি পড়েন মানে আপনাকে সাইন্টিফিক নেমগুলো সব জানতেই হবে। তো এরা হচ্ছে প্রদাহ কমায়। প্রদাহ, প্রদাহ মানে কি? জ্বালা পোড়া বলতে পারি, কোনো দিক দিয়ে ক্ষত, ক্ষতেরই আরেকটা কাছাকাছি প্রদাহ, ক্ষত নিরাময়। সাস্টেনেবল ব্যবহার, রান্নায় সামান্য ব্যবহার করা হয়, শুকিয়ে বাটিতে সংরক্ষণ করা হয়। জবা, হিবিস্কাস রোজা সিনেনসিস। জবার বৈজ্ঞানিক নাম কি? হিবিস্কাস রোজা সিনেনসিস। এটা মনে হয় পারে না এমন কেউ নাই, কারণ হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে জবাটা হচ্ছে সবাই আমরা প্র্যাকটিক্যাল করাই। আমরা নিজেরা করেও আসছি, এখন করাই, বা আপনারা করে আসছেন বা করেন। ব্যবহৃত রক্তচাপ নিয়ন্ত্রণ, জবা। চুলের যত্নে মেয়েরা কিন্তু কি করে? জবাটা ব্যবহার করে। সাস্টেনেবল ব্যবহার হচ্ছে ফুলের রস বা চা তৈরি করে। জবার কিন্তু চাও হয়ে থাকে। চায়ের কিন্তু প্রচুর প্রকারভেদ আছে আমরা জানি, তার মধ্যে জবা ফুলের চাও হয়ে থাকে। তো শুকিয়ে কাঁচের বোতলে সংরক্ষণ করা হয়। এই 6টাকে আমি আলাদাভাবে লিখছি, কারণ হচ্ছে ওইগুলার কি জানতে হবে, ওইগুলার সংরক্ষণের ব্যবহার, সংরক্ষণটাও জানা উচিত। কারণ ওই যে সিলেবাসের মধ্যে কনজারভেশন শব্দটাও আছে। তো এরপরে এখানে আবার সংক্ষেপে লেখা হয়েছে নিম হচ্ছে রিডাক্টা ইন্ডিকা, মানে চর্মরোগে জীবাণুনাশক হিসেবে। নিম মানে জীবাণুনাশক। তুলসী, ওসিমাম স্যাংটাম, কাশি ঠান্ডা জ্বর কামানোর জন্য, এটা মনে হয় সবাই জানে। তুলসী পাতার চাও কিন্তু জনপ্রিয় চা। আদা, আদাটা আমরা পড়ি নেই। জিঞ্জিবার অফিসিনালি, হজম শক্তি বৃদ্ধি করে, বমি এবং সর্দি কমায়। হলুদ, হলুদটা অলরেডি পড়ছি। এটা আবার গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। কালো মেঘ, অ্যান্ডোগ্রাফিস পানিকুলাটা। অ্যান্ডোগ্রাফিস পানিকুলাটা এটা কিন্তু রাস্তার মধ্যে এমনিতেও বিক্রি হয়, এই যে খোলামেলা বিক্রি হয়ে থাকে। এটা খুবই ভালো একটা জিনিস। এটা জ্বর, লিভারের রোগ, হজম সমস্যা হলে এটা কাজে লাগায়। দেখবেন রাস্তার মধ্যে হাঁটতেছেন আপনি, কেউ বিক্রি করতেছে। তো অশ্বগন্ধা, উইথানিয়া সোমনিফেরা। অশ্বগন্ধা নাম শুনছেন না? উইথানিয়া সোমনিফেরা। এটা কি করে? আমাদের শক্তি বৃদ্ধি করে, মানসিক চাপ কমায় এবং অনিদ্রা দূর করে। এখানে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। অশ্বগন্ধা কি করে? অনিদ্রা দূর করে। বেল, বেল, বেলটার পুনরূপ হচ্ছে কি? এগুলি মার্মিলোস, ডায়রিয়া, পেটের অসুখ, হজম শক্তি। এটা কিন্তু হজম শক্তিতে খুব কাজে লাগে। গুলঞ্চ, টিনোস্পোরা কোর্ডিফোলিয়া, হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, জ্বর ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে গুলঞ্চ। অ্যালোভেরা, এটা অ্যাভেলেবেল দেখা যায়। অ্যালোভেরা ত্বকের রোগে কাজে লাগে, ফোড়া গাতে কাজে লাগে, হজম সমস্যা করে। আর এখানে যেগুলা উদ্ভিদগুলা বেশিরভাগটাই উপজাতীয়রা কি করে? আগে থেকেই ব্যবহার করে, একদম অতীত থেকেই। আর তাদের এখনো তাদের বিভিন্ন রোগের জন্য এগুলোর উপর নির্ভরশীল। এই কারণে বলছি কি করেন? ভ্রমণ করেন। উদ্ভিদ মানে হচ্ছে কি করতে হবে? ভ্রমণ করতে হবে। আমি কিন্তু বাংলাদেশের সব উপজেলায় ভ্রমণ করে আসছি এই উদ্ভিদ প্রাণী মানুষের প্রতি ভালোবাসা থেকে মূলত। তো স্থানীয় উদ্ভিদ সংরক্ষণ পদ্ধতি আমরা ক্লাসের শেষে চলে আসছি। সংরক্ষণ পদ্ধতি 1 নম্বর হচ্ছে স্থানীয় ওষুধি গাছ চাষ বাড়াতে হবে। বন উজাড় ও নির্বিচারে গাছ কাটা বন্ধ করতে হবে। ঠিক আছে? ভেষজ বাগান ও গৃহস্থালী পর্যায়ে লাগানো, এগুলো শুধুমাত্র রিটেনের জন্য, এখানে আর পিলের জন্য কিছু নেই। বীজ ব্যাংক এবং নার্সারি তৈরি করা যেতে পারে, গবেষণা নথিভুক্ত করা যেতে পারে, ঐতিহ্যবাহী জ্ঞান সংগ্রহ। এগুলা আপনারা যে এই বিসিএস যদি কোনো কারণে মিস হয়, পরবর্তী বিসিএস গুলোতে কিন্তু হুবহু সেম সিলেবাস, তাই না? হুবহু সেম সিলেবাস। এই কারণেই এই কোর্স থেকে আপনারা অনেক উপকৃত হবেন। এই বিসিএস কোনো কারণে মিস হলেও পরের বিসিএস গুলোতে হুবহু সেম জিনিস কাজে লাগবে, বা এই যে শিক্ষক নিবন্ধনেও হুবহু সেম জিনিস। তা আমরা কিছু প্রশ্ন দেখি, আমি থেকে প্রশ্ন করে নেই।
বৈজ্ঞানিক নাম থেকে, সায়েন্টিফিক নেমগুলা আলাদাভাবে তো আমরা এমনি জানি, তাই না? ওই উপরে পড়ে নিব। এখানে আমরা ব্যতিক্রম প্রশ্নগুলো কেমন হতে পারে? তুলসী প্রধানত কি কাজে লাগে? সর্দি কাশিতে কাজে লাগে। এগুলো কিন্তু তুলসীর প্রধান কাজ না। চুল বৃদ্ধিতে কি লাগে? আমরা একটু আগে দেখলাম হিবিস্কাস রোজা সিনেনসিস। দাঁতের যত্ন, চোখের সমস্যার সাথে এখানে কোনোটা রিলেটেড না। আদা, আদা কি কাজ করে বলেন তো? আদা হচ্ছে হজম শক্তি বৃদ্ধি করে। এছাড়া বমি ও গ্যাস্ট্রিক সমস্যাও কমায় আদা। রসুনের প্রধান উপকারিতা কি? একটু আগেই পড়ে আসছে, রসুন হচ্ছে জীবাণুনাশক। কারণ রসুনে কি থাকে বলেন তো? এলিসিন থাকে। এলিসিন নামক একটা উপাদান থাকে যা ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে কার্যকর। হলুদের কোন উপাদান প্রদাহ কমাতে সাহায্য করে? এইভাবে প্রশ্ন আসতে পারে। মানে ওই উদ্ভিদের কোন উপাদানের কারণে এটা এই কাজে লাগতেছে। এখানে হচ্ছে কারকিউমিন। হলুদের কি? কারকিউমিন হচ্ছে প্রদাহ কমাতে সাহায্য করে। পুদিনার পরিচিত ব্যবহার কি? পুদিনা হচ্ছে হজম শক্তি বৃদ্ধি করে। হজম শক্তি বৃদ্ধি করে। গোলমরিচ, গোলমরিচ এরাও কি করে? এরাও হজম শক্তি বৃদ্ধি করে। এখন কথা হচ্ছে নিচের কোনটি হজম শক্তি বৃদ্ধি করে? দুইটাই কিন্তু পরীক্ষা অপশনে থাকবে না। এ কারণে নর্মাল প্রশ্ন দিয়েও তৈরি এমসিকিউ তৈরি করা যেতে পারে এই টাইপের। তাহলে এই হচ্ছে আমাদের আজকের পাঠের যাবতীয় বিষয়বস্তু। তা আমরা আবার সংক্ষেপে একটু বলে দিই। আমরা প্রথম পড়ছিলাম হচ্ছে কি হর্টিকালচারের সার। সারের মধ্যে রাসায়নিক সারটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, রাসায়নিক সারের উদাহরণগুলা এবং সংকেতগুলাও। তারপর আমরা পড়ছিলাম হচ্ছে রেগুলেটিং ইয়েগুলা, গ্রোথ রেগুলেটিং ফ্যাক্টরগুলা। তার মধ্যে আনকমন জিনিসগুলো জেনে রাখবো শুধু। এক প্রয়োজনে এক পৃষ্ঠায় 3টা জিনিস লিখে রাখবো: অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন। অক্সিন বৃদ্ধিজনিতগুলা, জিব্রেলিন হচ্ছে উদ্ভিদের অত্যাধিক বৃদ্ধি, তারপর হচ্ছে মেইন কাজ, আর সাইটোকাইনিন হচ্ছে কোষ বিভাজনকে উদ্দীপ্ত করে, এমনকি উদ্ভিদকে দুই পাশে বৃদ্ধিতে সহায়তা করে। তারপর আমরা পড়ছি হচ্ছে ইথনোবোটানিক্যাল গবেষণার মধ্যে যেগুলো স্পেসিফিক নাম আছে, যে ট্রাইবসম্যান অফ হিল ট্র্যাক্টস, এরপর হচ্ছে মারমাদের আছে, তারপরে সিলেটের জৈন্তাপুরেরটা আছে। এই জিনিসগুলো হচ্ছে স্পেসিফিকভাবে আমরা নামগুলো জেনে রাখবো। আর ইথনোবোটানির জনক সালার খান 1957-এ ঢাকা ইউনিভার্সিটি সমাজবিজ্ঞান থেকেই মূলত ইথনোবোটানিটা গবেষণা শুরু হয়। আর লাস্টে আমরা আশা পড়ছি কি ইথনোবোটানিক্যাল বিভিন্ন মেডিসিনাল প্লান্টসের নাম এবং ব্যবহার। তো এখান থেকে নাম থেকে একটা প্রশ্ন শিওর, আর হচ্ছে ব্যবহার থেকে। ব্যবহারের মধ্যে এক্সেপশনাল ব্যবহারগুলো আমাদের জানলেই এনাফ হয়ে যাবে। তাহলে এতটুকু হচ্ছে আমাদের উদ্ভিদ বিজ্ঞান বোটানি সিলেবাসের 11 নম্বর টপিকের বিষয়বস্তু। আর কোনোভাবে হতাশ হওয়া যাবে না, সবার জন্য সেম সিলেবাস। আর কেউই সব কিছু পারে না। হ্যাঁ, কেউই সব কিছু পারে না। যারা যতটুকু পড়বে, যতটুকু সময়কে কাজে লাগাবে, তারাই তত সফল হবে। আর সবার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।